থাকে। তার এহেন কাণ্ডে আমি স্তব্ধ, হাত পা প্রচন্ড কাঁপছে। কিছুক্ষণ পর তিনি নিজে থেকে আমাকে ছেড়ে দিয়ে বললেন, নেক্সট টাইম ভাইয়া বলার আগে এটার কথা মনে করবি। আমার ঠোঁটে স্লাইড করে কথাটি বলল আদ্র ভাইয়া। তারপর নিজের ঠোঁট মুছতে মুছতে ছাদের এক কর্নারে চলে গেলেন। আমি এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। অন্ধকার, নিস্তব্ধ শহর, চারদিকে কুয়াশা পড়েছে। সেই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি আমি। শুধু আমি না, আদ্র ভাইয়াও দাঁড়িয়ে আছে। সে যে আমার ঠোঁটে অবৈধভাবে কিস করে আকাশের দিকে তাকিয়ে আছে আর তার খবরই নেই। এবার চুপ থাকতে পারলাম না। আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলাম, আপনি আমার ঠোঁটে কিস করলেন কেন? কিছুটা রাগ মিশ্রিত স্বরে বললাম, যাতে একটু হলেও ভয় পেয়ে উত্তরটা দেয়। আমার প্রশ্নটা শুনে তার কোনো পরিবর্তন হলো না। কিছুটা মন খারাপ হলো আমার, কারণ তিনি কখনোই আমার কোনো প্রশ্নের উত্তর দেয় না। বিরক্তিকর লোক একটা। আমি চলে যাচ্ছিলাম, তখনই পিছন থেকে আদ্র ভাইয়া আমার হাত ধরে বলে, তোর ঠোঁটে অবৈধভাবে টাচ করার ইচ্ছে আমার ছিল না, বাধ্য হয়েছি। আর কখনো যেন তোকে আমাকে ভাইয়া বলে ডাকতে না দেখি। তার কথায় বেশ অবাক হলাম। তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে ভাইয়া ডাকবো না তো কি বলবো? তাছাড়া বাড়ির সবাই বা কি বলবে? আপনি তো আমার অনেক বড়, নাম ধরে ডাকলে কেমন দেখায়? তিনি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, মাত্র 9 বছরের বড় আমি তোর, আর নাম ধরে তো আর ডাকতে বলছি না, আপনি করে ডাকবি তাহলেই চলবে, কিন্তু ভাইয়া কখনোই না। আদ্র ভাইয়ার কথায় কিছুটা রাগ হলো আমার। আমি তাকে বললাম, কেন, ভাইয়া ডাকলে সমস্যা কি? আমি তো আপনার বউ। কথাটা বলতে যাব তার আগেই তিনি আমার ঠোঁটে আঙুল দিয়ে বলে, হুশ, তুই আমার বোন, কখনোই না। আমার নিঃশ্বাস তুই, আমার অক্সিজেন তুই, আমার বউ তুই। তার কথায় কিছুটা ঝটকা খেলাম, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিলাম। তিনি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বললেন, আজকে শেষ, এরপর আর কখনো বৈধ অধিকার ছাড়া তোকে টাচ করব না। আমি তার কথা শুনে মনে মনে বললাম, সেটা হয়তো কখনোই হবে না আদ্র ভাই, কারণ আমি চাই না অন্য কারোর ভালোবাসার মানুষ আমার স্বামী হোক। আপনি অন্য কারো, আমার না। কথাগুলো মনে আউড়িয়ে চোখ থেকে আমার পানি গড়িয়ে পড়ল। সাথে সাথে মুছে নিলাম, কারণ এটা যদি আদ্র ভাইয়া দেখে তাহলে খবর আছে। তিনি একদমই আমার চোখের পানি সহ্য করতে পারে না। আদ্র ভাইয়ার মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখটা কেমন যেন শুকিয়ে আছে। তখনই মনে পড়লো আদ্র ভাইয়া সকালে না খেয়ে বের হয়েছিল, আর বাহিরে কিছু খেয়েছেন বলে মনে হয় না, কারণ তিনি খুবই রুচিবাই মানুষ। আমি তার কাছে এগিয়ে গিয়ে বললাম, আপনি তো সকালে কিছু খাননি, এখন একটু খেতে দেই। তিনি অন্যদিকে দৃষ্টি স্থির রেখে বললেন, তুই খাবার রেডি কর, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, বাহিরে খুব ঠান্ডা, খাবার ঠান্ডা হয়ে যাবে। তিনি ছোট করে জবাব দিলেন। ছাদ থেকে নেমে এলাম আমি। টেবিলে থাকা খাবারগুলো চটপট করে ওভেন থেকে গরম করে প্লেট বেড়ে নিলাম। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া নিচে নেমে আসলেন। তার চোখ দুটো বেশ লাল হয়ে আছে, হয়তো ঠান্ডার জন্য। তিনি এসে চেয়ারে বসতে বসতে আমাকে উদ্দেশ্য করে বললেন, বাসার সবাই খেয়েছে? আমি বললাম, তুই খেয়েছিস? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, কারণ আমি এখনো খাইনি। আর এটা যদি আদ্র ভাইয়ার থেকে নিশ্চিত বকা খেতে হবে, তাই মিথ্যা বললাম, হ্যাঁ খেয়েছি। আদ্র ভাইয়া ব্রু কুচকে বললেন, আমার সাথে মিথ্যা বলিস কোন সাহসে? আমি ভয় পেলাম কিছুটা, তারপরও নিজেকে সামলে বললাম, মিথ্যা বলতে যাব কেন? তিনি ধমক দিয়ে আমাকে বললেন, একদম চুপ। আমি জানি তুই যখন মিথ্যা বলিস তখন নিজের হাতের আঙ্গুল মোস্টামোস্টি করিস, এন্ড নাও তুই এটাই করছিস। আদ্র ভাইয়ার কথা শুনে আমি চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেললাম। মনে মনে ভাবলাম, উনি এত ছোট একটা জিনিসও খেয়াল করেন। আল্লাহ, আগে জানলে আরো খেয়াল রাখতাম। আমার চুপ থাকা দেখে উনি আবার ধমক দিলেন। কি হলো বল, মিথ্যা বলেছিস কেন? আমি কান্নার স্বরে বললাম, সরি, আর এমন হবে না। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, নেক্সট এমন হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিব, অসভ্য মেয়ে। আমি মনে মনে তাকে 1000টা গালি দিলাম। তখনই হাতে টান অনুভব করি। সামনে তাকিয়ে দেখি আদ্র ভাইয়া টান মেরেছে। তিনি আমাকে টান দিয়ে তার পাশের চেয়ারে বসায়। আমি হকচকিয়ে বললাম, কি হয়েছে? উনি ক্ষীণ স্বরে বললেন, এখনই আমার সামনে খাবার কমপ্লিট কর। আমি অসহায় ভাবে বললাম, আমি পরে খেয়ে নিব, প্রমিস। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, যেটা বলছি সেটা কর। কি আর করার, তার সামনে বসেই খেতে হচ্ছে। আগে জানলে তখনই খেয়ে নিতাম। আর চোখে তার দিকে তাকিয়ে দেখি তিনি মিটমিট করে হাসছে। অবাক হলাম কিছুটা, কারণ তিনি খুব কম হাসেন, সব সময় গম্ভীর ফেস করে ঘুরে বেড়ান। আমি মনে মনে বললাম, আমাকে চাপে ফেলে হাসা হচ্ছে তাই না? ভালো হবে না তোর, বজ্জাত লোক একটা।
খাবার শেষ করার পর বড় বড় পা ফেলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম। কেন জানি আমি আদ্র ভাইকে দেখলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তার জন্যই তো সব সময় তার থেকে দূরে দূরে থাকি, কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত তার সামনাসামনি হয়ে যায়, যেমনটা আজকে। যদিও বেশিরভাগ সময় আদ্র ভাইয়ার ডাকার কারণে তার সামনে যেতে হয়। আমি বেডের ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। হাত পা প্রচণ্ড কাঁপছে। জানি না কেন, আদ্র ভাইয়ার কারণে নাকি ঠান্ডার কারণে জানা নেই আমার। তবে এখন আমার একটা ঘুম দরকার, গভীর ঘুম। সকালবেলা সকাল সকাল বেশ হইচইতে ঘুম ভেঙে গেল। রুম থেকে বাহিরে গিয়ে দেখি আমাদের বাড়িটাকে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। বাবা, মা, বড় চাচা, বড় চাচি সহ সবাই ব্যস্ত। কিন্তু এত কিসের ব্যস্ততা তাদের? আর আজকে বা কি যে বাড়ি ডেকোরেশন করা হচ্ছে? তখনই দেখলাম আমার মেঝো চাচুর ছেলে সাদাফ ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ফুল নিয়ে যাচ্ছে। আমি তাকে ডেকে বললাম, ভাইয়া, আজকে কি বাসায় কোনো ফাংশন? আমার কথা শুনে তিনি এমন একটা রিয়াকশন দিলেন যেন আমি কোনো বড় পাপ করে ফেলেছি। আমি তাকে বললাম, কি হলো ভাইয়া? তুই সত্যি জানিস না? আরে না, প্লিজ বলো না, আজ কি? আদ্রিতার এঙ্গেজমেন্ট আজকে। ভুলে গেছিস নাকি আপু যে চাকরি পেয়েছে? আমি মাথা চাপড়িয়ে অপরাধমূলক হাসি হেসে বললাম, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তোর মাথায় থাকে কি? যা ফ্রেশ হয়ে নিচে ব্রেকফাস্ট করতে আয় জলদি। আসছি, যাও তুমি। সাদাফ ভাই আমাদের সবার বড়, মানে আদ্রিতা আপু আর সে এক সমান, কিন্তু সে বিবাহিত। আদ্রিতা আপু বিয়ে করেনি, কারণ তিনি নিজ পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে করবেন না বলে জিদ করেছিলেন। আর আমাদের পরিবারের কেউই তাকে বিয়ের জন্য চাপ দেয়নি, কারণ আপু বেশ ভালো একটা চাকরি পেয়েছে। তাই হয়তো আজ এঙ্গেজমেন্ট করা হচ্ছে। পাত্র আগে থেকেই ঠিক করা। পাত্রের নাম রওশন। বেশ ভালো একজন লোক উনি। আপুকে বেশ ভালোবাসে তিনি, তাই তো এতদিন বিয়ের জন্য চাপ না দিয়ে তার জন্য অপেক্ষা করেছে। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলাম অলরেডি সবাই খেতে বসে গেছে। সব চেয়ার পরিপূর্ণ, শুধু একটা চেয়ারই খালি, আর সেটা হচ্ছে আদ্র ভাইয়ার পাশের সিট। আমাকে দেখে সাদিয়া ভাবি বলল, কি হলো মায়েরা, আদ্রর পাশে গিয়ে বসো। আমি ভাবির দিকে অসহায়ভাবে তাকালাম, কিন্তু কোনো কাজ হলো না। শেষে আদ্র ভাইয়ার পাশেই বসতে হলো। সাদিয়া ভাবি হচ্ছে সাদাফ ভাইয়ার একমাত্র প্রেয়সী, মানে বউ আর কি। বেশ ভালোবাসে তারা একে অপরকে। খাবার টেবিলে বসা মাত্র আমি বড় আম্মুকে বললাম, বড় আম্মু, আমাকে খাইয়ে দাও জলদি। বড় আম্মু মুচকি হেসে বললেন, দিচ্ছি, বস। এটা আমার প্রত্যেক দিনের রুটিন, বড় আম্মুর হাতে খাওয়া। শুধু আমার না, মাইশারও একই অভ্যাস। কিছুক্ষণ পরই মাইশা আসলো। ওর মুখটা বেশ মলিন দেখাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনে হচ্ছে কত রাত যেন ঘুমায়নি। মাইশা এসে চুপচাপ বসে নিজের প্লেট নিয়ে বলল, আম্মু খেতে দাও। ওর কথায় সবাই বেশ অবাক হলো, কারণ ও আর আমি কখনো নিজ হাতে খাইনি। সবসময় বড় আম্মুই আমাদের খাইয়ে দেয়। সাদিয়া ভাবি মাইশাকে উদ্দেশ্য করে বললেন, কি হলো মাইশা, আজ আম্মুর কাছে খাবে না? প্রতিদিন তো এর জন্য মায়ের সাথে ঝগড়া লাগিয়ে দিতে, আজ কি হলো? মাইশা গম্ভীর কণ্ঠে বললেন, ভাবি, আমি এখন বড় হয়েছি, তাই নিজের হাতেই খেতে পারি। মাইশার এমন অদ্ভুত আচরণে সবাই হতভম্ব। আমরা অতটা মাথা ঘামালাম না, কারণ মাইশা মাঝে মাঝেই এমন করে, পরে আবার নিচ থেকে ঠিক হয়ে যায়। খাওয়ার সময় আমি মাইশাকে জিজ্ঞাসা করলাম, মাইশা, আমাদের তো ড্রেস কেনা লাগবে, তুই যাবি আমার সাথে শপিং এ? না, তুই যা, ভাইয়ের সাথে আমার ভালো লাগছে না, আর আমার জন্য তুই ড্রেস চুজ করে আনিস। মাইশা কথাটা বলে খাবার শেষ করে চলে গেল। আমি এক ঢোক গিললাম, কারণ এটা ভেবে যে আমাকে আদ্র ভাইয়ার সাথে একা যেতে হবে। আমি বড় আম্মুকে বললাম, বড় আম্মু, তুমি চলো না আমার সাথে শপিং এ, প্লিজ। না রে, আমাকে আজকে একটু বাইরে যেতে হবে, তোর চাচুর দরকার আছে। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু তারা সবাই না করে দিল। আর কি করার, শেষে আদ্র ভাইয়ার সাথে যেতে হচ্ছে। আমি রেডি হয়ে নিচে নেমে দেখি আদ্র ভাইয়া ফোনে কথা বলছে। তাকে ডিস্টার্ব করলাম না। তিনি ফোনে কথা শেষ করে আমাকে বললেন, রেডি হয়েছিস? আচ্ছা চল। তারপর বেরিয়ে গেলাম আমরা। গাড়িতে বসা মাত্র আমার ঘুম চলে আসে, কিন্তু আজ আর ঘুম আসেনি আদ্র ভাইয়ার কারণে। শপিং মলে পৌঁছে তিনি আমার হাত ধরলেন। আমি ভ্রু কুচকে তার দিকে তাকালাম। কি হলো? তিনি কিছু না বলে আমার হাত ধরে সামনে নিয়ে যেতে লাগলেন। তারপর একটা দোকানের ভেতর ঢুকে বললেন, ড্রেস দেখান।
তার কথাটা শেষ না হওয়া মাত্র দোকানের সকল স্টাফরা পুরো মার্কেটের অর্ধেক জামা এনে আমার সামনে রাখলো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি পায়ের উপর পা তুলে বললেন, চুজ কর জলদি। আমি নিজের মতো কয়েকটা ড্রেস নিলাম। তারপর তাকে বললাম, হয়ে গেছে? তিনি আমার হাতের দিকে তাকিয়ে বললেন, মাত্র 4টা? আর লাগবে না। আদ্র ভাইয়া আমার কথা শুনে পেছনে গিয়ে প্রায় 20 থেকে 25টার মতো ড্রেস এনে দোকানের মালিককে বললেন, সব প্যাক করে দিন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। শপিং মল থেকে বেরোনোর পর আমার চোখ পড়ল ফুচকার দিকে। আমি আদ্র ভাইয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে বললাম, আমি ফুচকা খাবো। তিনি নাক সিটকিয়ে বললেন, রেস্টুরেন্ট থেকে কিনে দিব। এখানকার ফুচকা ভালো না, পেট খারাপ হবে। কিন্তু আমি তো জেদ ধরে বসেছি যে আমি এখানকার ফুচকাই খাবো। অবশেষে তিনি রাজি হলেন। ফুচকার দোকানে গিয়ে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তিনি ব্রু কুচকালেন। আমি মনে মনে বললাম, এবার বুঝবেন আমাকে জ্বালানোর মজা। আদ্র ভাই আমার মুচকি হাসি দেখে ব্রু কুচকালেন। তিনি আমাকে বলতে যাবেন, তখনই তার ফোনে কল আসে। তিনি ফোন রিসিভ করে পাশে চলে যায়। আদ্র ভাইয়া যাওয়ার পর আমি জলদি করে ফুচকা বিক্রি করা মামাটাকে বলি, মামা, 1 প্লেট অনেক বেশি মরিচ দিয়ে বানাবেন, যাতে খেয়ে কান্না করে দেয়। আমার কথা শুনে লোকটি হতভম্ব হয়ে যায়। তিনি বলেন, কি মা, এত ঝাল খাইতে পারবা? আরে মামা, এটা আমার জন্য না, আমার সাথে যে লোকটি এসেছে তার জন্য। আসলে তার মুখে কোনো স্বাদ নেই, তাই ডাক্তার বলেছে তাকে বেশি করে ঝাল খাওয়াতে, তাহলেই স্বাদ ফিরে আসবে। কিন্তু তিনি মানতেই চায় না, তাই আর কি। আমার কথাটা তিনি বিশ্বাস করে ফেললেন। তিনি বললেন, আচ্ছা মা, তুমি খাড়াও, আমি দিতাছি। আমি মনে মনে বেশ হাসলাম। আদ্র ভাইয়ার কি হবে তা ভাবতেই আমার বেশ হাসি পাচ্ছে। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া আসলেন। আমি প্লেটের 2টা প্লেট দেখে তিনি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন, 2 প্লেট খেতে পারবি? আমি মিষ্টি হেসে উত্তর দিলাম, আমি কেন, আপনিও খাবেন, তাই তো 2 প্লেট অর্ডার করলাম। তিনি আবারও নাক সিটকিয়ে বললেন, কখনো না, আমি এসব ফুটপাতের খাবার খাই না। প্লিজ আদ্র, আমার একটা রিকোয়েস্ট রাখবেন না? আমার কথা শুনে আমার হাত থেকে প্লেট নিয়ে বলে, খাচ্ছি, বাট আজকেই লাস্ট। অ্যান্ড তোর জন্য। ওকে। তিনি চামচ দিয়ে একটা ফুচকা মুখে দেওয়ার পরই কেমন যেন কেঁপে উঠলেন। বুঝলাম ঝালটা বেশি দেওয়া হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে তিনি একবারও থামলেন না। গপ গপ করে এক একটা ফুচকা খেতে লাগলেন। আমি আর ফুচকা বিক্রেতা মামা অবাক হয়ে তাকিয়ে আছি। আদ্র ভাইয়ার চোখ মুখ সহ নাকের ডগা পুরো লাল, রক্ত লাল হয়ে আছে, তাও তিনি থামছেন না। ওনার মুখ এতটাই লাল বর্ণ ধারণ করেছে যে সুই দিয়ে খোঁচা দিলে রক্ত পড়া শুরু করবে নিশ্চিত। আমার এবার বেশ ভয় হলো। আমি তার কাছে গিয়ে বললাম, প্লিজ থামুন, আপনার চোখ মুখ লাল হয়ে গেছে। বাট তিনি কোনো রেসপন্স করলেন না। পুরো প্লেট শেষ করে আমার হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বললেন, তোর খাওয়া শেষ হলে পে করে আসিস, আমি গাড়িতে বসছি। বলেই চলে গেলেন। আমি চট জলদি করে পে করে দিলাম। আপাতত আমার খাওয়ার রুচি নেই। জানি না আদ্র ভাইয়ের কি অবস্থা। গাড়িতে গিয়ে নিচের সিটে বসলাম। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম তিনি নিজের সিটে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর একটু পর পর পানি খাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঝাল এতটা বেশি দেওয়া হয়েছে যে আদ্র ভাইয়ার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। আদ্র ভাইয়ার অবস্থা দেখে চোখে পানি চলে আসলো আমার। মনে মনে অনেক অনুশোচনা হচ্ছে, কেন যে এমন করলাম। আমি আর সহ্য করতে পারছিলাম না তার এমন অবস্থা, তাই চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে নিলাম। তারপর নিজের সিট বেল্ট খুলে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে যতটুকু সম্ভব তার ঝাল কমানোর চেষ্টা করলাম। আমার এমন কাজে আদ্র ভাইয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছেন আমার দিকে। হয়তো কখনো আশা করেননি আমি এমন কিছু করব। কিছুক্ষণ পর তার থেকে সরে এসে মাথা নিচু করে তাকে জিজ্ঞেস করলাম, ঝাল কমেছে? তিনি বাঁকা হেসে জবাব দিলেন, অনেকটা। আমি মুগ্ধ দৃষ্টিতে তার বাঁকা হাসির দিকে তাকিয়ে আছি। আমার খেয়ালও নেই একটু আগে কি করেছি আমি। তিনি আমাকে বললেন, এমন ঠোঁটের স্পর্শ পেলে প্রতিদিন ঝাল খেতে রাজি আছি। আমি ঠিকভাবে বসেছিলাম। এটাই লাস্ট ছিল, আর আশা করবেন না, আমি এটা বাধ্য হয়ে করেছি। সেটা তো বিয়ের পর দেখা যাবে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ইট। আমার ঠোঁটের দিকে ইশারা করে বললেন তিনি। কেন যেন হঠাৎই প্রচুর লজ্জা করছে আমার, আর সাথে রাগও। ধুর, কেন যেন বেটাকে ঝাল খাওয়াতে গেলাম, শেষে ফাঁসলাম তো আমি। একে কখনো ঠিক করতে পারবো কিনা জানি না। মনে মনে কথাগুলো আওড়িয়ে নিজের চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলাম। আদ্র মুচকি হাসছে আর ড্রাইভ করছে। মাঝে মাঝে মায়রার দিকেও তাকাচ্ছে। আদ্র জানতো যে মায়রা ওর
প্লেটে ঝাল মিশিয়েছে, তা সত্ত্বেও পুরো প্লেট শেষ করেছে। কেন করেছে তা জানা নেই ওর। আদ্র মনে মনে বেশ খুশি বলা চলে। মাইশা একটা হোটেল রুমে বসে আছে, মনের ভেতর চিন্তা থাকলেও মুখে হাসি ফুটিয়ে রেখেছে। মাইশার মন বলছে কোনো খারাপ কিছু হতে চলেছে, কিন্তু মাইশা ঠিক করেছে না, ওর সাথে কোনো খারাপ কিছু হবে না, মেঘ ওকে মেনে নিবেই। মেঘ হচ্ছে মাইশার বয়ফ্রেন্ড আর মাইশার অনাগত বাচ্চার বাবা। মেঘ আজ একটু আগেই মাইশাকে ফোন করে হোটেল রুমটাতে আসতে বলেছে, কারণ হিসেবে বলেছে বাচ্চার ব্যাপারটা দেখবে। মাইশা মেঘের কথাটা শুনে বেশ খুশি হয়েছে, কিন্তু ও আর কি জানে মেঘ ওর জন্য যে মৃত্যুর জাল পেতে রেখেছে। আমি বাসায় এসে এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম, কারণ আপাতত আদ্র ভাইয়ার মুখ দেখার সাহস আমার নেই। তাহলে নিশ্চিত লজ্জায় আজ আমার মৃত্যু হবে, অ্যান্ড তার পরের দিন নিউজ পেপারের হেডলাইন হবে বিখ্যাত শিল্পপতি রাসেল খানের মেয়ে লজ্জায় মারা গেছে। তখন ব্যাপারটা বেশ খারাপ দেখাবে, তাই আদ্র ভাইয়ার থেকে নিজেকে আড়াল করলাম। রুমে এসে দরজা লাগিয়ে জোরে কয়েকটা শ্বাস নিলাম। ওই মুহূর্তের কথা মনে পড়তেই কেন যেন গালগুলো লাল টকটকে হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে একটা থাপ্পড় দিলাম। এত বোকা কেন তুই মায়েরা? কেন শুধুমাত্র তোর জন্য আজ এই পরিস্থিতি হলো? ইস, কে জানে কালকে সকালবেলা আদ্র ভাইয়ার সামনে কিভাবে মুখ দেখাবো। হিংস্র সেই লোকটি টেবিলের উপর পা তুলে বসে আছে, হাতে রিভলভার নিয়ে সে এক গভীর চিন্তায় মগ্ন। তখনই লোকটির কেয়ারটেকার সাহেল এসে বলল, স্যার। লোকটি রিভলভার থেকে নিজের নজর সরিয়ে সাহেলকে স্ক্যান করে ওকে জিজ্ঞেস করে, এনি নিউজ? জি স্যার। বল। স্যার, ম্যামকে যে গুলি করতে চেয়েছিল সেই লোকটা আজ রাতের ফ্লাইটে সুইডেন যাচ্ছে। তো তোরা বসে বসে কি করছিস? যা প্রস্তুতি নেওয়া শুরু কর, আজ রাতেই ওনাকে ধরতে হবে। ওকে স্যার। সাহেল চলে যাওয়ার পর বাঁকা হাসে লোকটি। লক্ষ্যের অনেক কাছে চলে এসেছি, জাস্ট আরেকটু অপেক্ষা, দেন আমার মিশন সফল হবে। মাইশা বসেছিল, ঠিক তখনই মেঘের আগমন, মুখে রহস্যময়ী বাঁকা হাসি। মেঘ দেখতে বেশ হ্যান্ডসাম, যে কোনো মেয়েই ওর উপর ঘায়েল। হয়তো এই সৌন্দর্য দেখেই মাইশা ওর প্রেমে পড়েছে। মেঘকে দেখে মাইশা দৌড়ে ওকে জড়িয়ে ধরে বলে, মেঘ, আমি জানতাম তুমি কখনো আমাকে ফিরিয়ে দেবে না, তাই তো আমাকে ডেকেছো, তাই না? মেঘ মাইশাকে বেশ জোরে একটা ধাক্কা দেয়, যার কারণে পড়তে পড়তে বেঁচে যায় মাইশা। মাইশা অবাক হয়ে মেঘের দিকে তাকায়। মেঘ বলে, কে বলেছে আমি তোর মতো একটা চিপ মেয়েকে অ্যাকসেপ্ট করব? আমি তোকে এখানে ডেকে এনেছি তোর বাচ্চা নষ্ট করতে, যাতে ভবিষ্যতে আমার আর মিহির লাইফে কাটা হয়ে দাঁড়াতে না পারিস তুই। মাইশা স্তব্ধ। দুপুর 2:30। ছাদে দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টা হলো, কিছুই ভালো লাগছে না। বারবার ওই মুহূর্তের কথা মনে পড়তেই অনুশোচনা কাজ করছে, কিন্তু এখন আর অনুশোচনা করে কোনো লাভ নেই, শুধু শুধু নিজের সময় নষ্ট করা। ছাদ থেকে নেমে 2য় ফ্লোরে এসে দেখি বাসা পুরোপুরি ডেকোরেট করা হয়ে গেছে। সন্ধ্যার পরে আপুর এঙ্গেজমেন্ট হবে, তাই সবাই বেশ ব্যস্ত, একমাত্র আমি ছাড়া। রেলিং ধরে নিচে তাকিয়ে দেখলাম আদ্র ভাইয়া কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলছে আর ডেকোরেট করতে আসা লোকগুলোকে কাজ দেখাচ্ছে। কাজে ভুল হলে ধমক না দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এই শীতের মধ্যেও আদ্র ভাইয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে, বড় বড় ঘন চুলগুলো কপালে এসে জমা হয়েছে। আদ্র ভাইয়া দেখতে বেশ ফর্সা, শুধু তিনিই না, আমাদের ফ্যামিলির সবাই বেশ ফর্সা, কিন্তু তিনি একটু বেশিই ফর্সা। আদ্র ভাইয়ার ডান গালে একটা তিল আছে, যেটা আমার উইকনেস। মাঝে মাঝে মনে হয় টুপ করে তার তিলে একটা চুমু দিই। এসব ভাবতে ভাবতেই দেখলাম তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। আমার তার চোখাচোখি হওয়া মাত্রই একটা চোখ টিপ দিলেন তিনি। আমি এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম। মনে মনে বললাম, এই লোকটা এত খারাপ কেন, সব সময় আমাকে লজ্জায় ফেলে দেয়। আদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছিল, তখনই পেছন থেকে সাদা ফেসে ওর পিঠে চাপড় দিয়ে বলে, বাহ, আজকাল দেখি একা একা হাসা হচ্ছে। তা কই, আমি যখন বলি একটু হাসতে তখন তো হাসিস না, ব্যাপার কি? আদ্র নিজের মাথা চুলকিয়ে বলে, নাথিং। সাদাফ দুষ্টু হেসে বলে, প্রেমে পড়েছিস নাকি? সাদাফের কথা শুনে আদ্র একটা কাশি দেয়, তারপর বলে, কি আবল তাবল বলছিস ভাই? প্রেমে পড়বো তাও আমি? ইম্পসিবল। তুই যে প্রেমে পড়েছিস তা আমি জানি, এবং কার প্রেমে পড়েছিস তাও জানি। আদ্র অবাক হয়ে বলে, কার? আমার পিচ্চি বোন মায়েরার। আদ্র চমকিত। মেঘের কথা শুনে মাইশার চোখে পানি এসে গেছে। ও বলে,
তার মানে তুমি আমাকে ভালোবাসো না? মেঘ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোকে ভালোবাসবো? আমার মাথা খারাপ নাকি? তাহলে এতদিন এসব কি ছিল? টাইম পাস। মেঘের কথা শুনে মাইশা রেগে ওর গালে একটা থাপ্পড় দেয়। মাইশা মেঘকে বলে, ছি, আমার ঘৃণা হচ্ছে। আমি তোমার মতো একটা লোককে ভালোবেসেছি? এতটা নীচ তুমি? আমার বাচ্চাকে মেরে ফেলতে চাও? মেঘ বাঁকা হাসি দিয়ে বলে, তোর বাচ্চাকে না মারলে আমার পথের কাঁটা কিভাবে দূর করবো চান? মেঘ মাইশার এগিয়ে যাবে। তখনই মাইশা মেঘকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে হোটেল রুম থেকে বেরিয়ে যায়। মাইশা বেরিয়ে যাওয়ার পর মেঘ ওর যাওয়ার দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। মেঘ বলে, ভালোবাসি প্রেয়সী, অনেক ভালোবাসি তোকে। আমি অতিরিক্ত চাই তোকে, কিন্তু তুই আমার ভাগ্যে নেই প্রেয়সী। আমি যে তোর জীবনে ক্ষণিকের, চাইলেও তোকে নিজের কাছে রাখতে পারবো না। তুই আয়নের কাছেই ভালো থাকবি প্রেয়সী। কাঁদতে কাঁদতেই মেঘের মুখ থেকে গলগল করে রক্ত পড়তে থাকে, কিন্তু তাও ও মাইশার নাম নিয়ে কান্না করতে যাচ্ছে। কিছুক্ষণ পর হোটেল ম্যানেজার এসে মেঘকে হসপিটালে ভর্তি করায়। মাইশা কাঁদতে কাঁদতে রোডে এসে পড়েছে। তখনই হঠাৎ করে মাইশা মাথা ঘুরে একটা গাড়ির সামনে পড়ে যায়। দুর্ভাগ্যবশত গাড়িটা আয়ানের ছিল। ও মাত্রই হসপিটাল থেকে একটা সার্জারি শেষ করে বাড়ি যাচ্ছিল। আয়ান পেশায় একজন হার্ট সার্জনিস্ট। আয়ান গাড়ি থেকে নেমে মেয়েটাকে দেখে 1 সেকেন্ডেই চিনে নেয়। আয়ান মাইশাকে এইভাবে দেখে ওর বুকে মোচড় দিয়ে ওঠে। আয়ান জলদি করে মাইশার কাছে গিয়ে ওকে কোলে করে গাড়িতে বসিয়ে জ্ঞান আনার চেষ্টা করে, কিন্তু মাইশা কোনো রেসপন্স করে না, কারণ মাইশার শরীর বেশ দুর্বল ছিল। আয়ান মাইশাকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রুমে বসে বসে ড্রেস চুজ করছিলাম, কিন্তু একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। আর এদিকে একটু পরেই ফাংশন শুরু হয়ে যাবে। একটা ড্রেসও মন মতো পাচ্ছি না, কি যে করি। তখনই দরজা খোলার আওয়াজ পেলাম। পিছে ঘুরে দেখি আদ্র ভাইয়া দাঁড়িয়ে, হাতে কিছু ব্যাগ আছে তার। আমি আদ্র ভাইয়াকে দেখে বেশ অবাক হলাম, কারণ তিনি কখনোই আমার রুমে আসেন না, ভুল করেও না। আজই হয়তো প্রথম আসলো। আর একবার যখন এসেছিল বিয়ের জন্য রেডি হচ্ছিলাম, ওইটা আপুর রুম ছিল। আমি আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে? কোনো কিছু লাগবে? তিনি বললেন, হুম, তাহলে কিছু দিতে এসেছি। আমি চোখ ছোট ছোট করে বললাম, কি? আদ্র ভাইয়া আমার সামনে এসে আমার সামনে আসা ছোট ছোট চুলগুলোকে কানের পিঠে গুজে দিলেন। আমি আবেশে আর লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। তিনি আমার হাতে তার আনা ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বললেন, এখানে কিছু ড্রেস আছে, আজকের ফাংশনে এটাই পরবি। আমি ছোট করে জবাব দিলাম, আচ্ছা। তিনি আমার গাল দুটো ধরে কপালে একটা চুমু দিয়ে গটগট করে বেরিয়ে গেলেন। আমি এখনো চোখ বন্ধ করে আছি। তিনি যাওয়ার পরই চোখ খুলে একটা প্রশান্তির শ্বাস নিলাম। আদ্র ভাইয়া সামনে থাকলে কেন যেন আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করে, জানা নেই কেন। আমি তার দেওয়া ব্যাগগুলো খুলে দেখতে লাগলাম। ব্যাগের ভেতরে ড্রেসগুলো দেখে আমার চক্ষু চরক গাছে। আদ্র ভাইয়ার চয়েস এত ভালো জানা ছিল না আমার। ব্যাগের ভেতরে একটা ডার্ক নীল কালারের গাউন ছিল। পুরো গাউনে নীল আর সাদা কালারের স্টোন বসানো, বেশ সুন্দর দেখতে গাউনটা। আদ্রিতা রুমে বসে বসে অস্থিরভাবে পায়চারি করছে, বেশ অস্থির এবং নার্ভাস ফিল হচ্ছে ওর। কারণটা যে একমাত্র রওশন তাও ও জানে। এতদিন পর রওশনের সামনাসামনি হবে ভাবতেই লজ্জায় কুকড়ে যাচ্ছে ও। আদ্রিতা আর রওশনের বিয়ে পারিবারিকভাবে ঠিক হলেও রওশন ওকে পাগলের মতো ভালোবাসে। রওশনের আদ্রিতার সাথে করা আচরণগুলো দেখলে মনে হবে ওরা আগে থেকেই পরিচিত। আদ্রিতা যে রওশনকে পছন্দ করে না এমনটা না, আদ্রিতাও রওশনকে ভালোবেসে ফেলেছে ওর পাগলামিগুলো দেখে। এতদিন রওশনের সাথে যোগাযোগ হয়নি, এর কারণটাও আদ্রিতা চেয়েছিল যে বিয়ের আগে এবং যতদিন পর্যন্ত ওর চাকরি হবে না ততদিন পর্যন্ত কথা বলা যাবে না। রওশনও সাদরে গ্রহণ করেছিল আদ্রিতার সিদ্ধান্ত। আজ প্রায় 4 বছর আবার পুনরায় দেখা হতে যাচ্ছে ওদের। সন্ধ্যায় আমি রেডি হয়ে নিচে নামতেই আদ্র ভাইয়াকে দেখে কিছুটা তাসকি খেলাম, কারণ আদ্র ভাইয়ার ড্রেস আর আমার ড্রেসের কালার একদম ম্যাচ। আর স্পেশালি আদ্র ভাইয়াকে বেশ হ্যান্ডসাম লাগছে। মায়েরাকে দেখে আদ্র ভাইয়া হা করে ওর দিকে তাকিয়ে আছে। তখনই পেছন থেকে ওর ফ্রেন্ড রাহুল ওকে ধাক্কা দিয়ে বলে, এইভাবে দেখিস না, ভাবির নজর লেগে যাবে। বলেই বাকি সব সহ ওরা হেসে দেয়। আদ্র রাহুলের দিকে চোখ গরম করে তাকায়। এদিকে মায়েরার দিকে একজন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে, কিন্তু মায়েরা সেই লোকটিকে লক্ষ্য করেনি।
লোকটি শয়তানি হাসি দিয়ে বলে, আজ রাতে একে আমার চাই। আমি আদ্র ভাইয়ার থেকে চোখ সরিয়ে স্টেজে আদ্রিতা আপুর দিকে গেলাম। রওশন ভাইয়ারা এখনো আসেনি। আপু সেই কখন থেকে একা বসে আছে। আমি আপুর কাছে গিয়ে বললাম, আপু। আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, তারপর বলে, আজকে তোকে অনেক সুন্দর লাগছে মায়রা, ড্রেসটা বেশ সুন্দর। আদ্র দিয়েছে বুঝি? হুম। দেখেছিস আমার ভাইয়ের চয়েস কতটা বেটার। উফ আপু, এসব কথা রাখো তো। কেন, বরের কথা বলতে লজ্জা লাগছে বুঝি? আমি কিছু না বলে মাথা নিচু করে নেই। মায়রা আর আদ্রিতা কথা বলছিল, তখন এই লোকটা আসে, যে কিনা মায়রার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। তিনি এসে মায়রার গা ঘেঁষে দাঁড়ান। মায়রার বেশ অস্বস্তি হচ্ছে লোকটার কারণে। লোকটি আদ্রিতার উদ্দেশ্যে বলে, কেমন আছো অদ্রিতা? জি আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পেরেছো? আপনি রওশনের ফ্রেন্ড না রাহুল? হুম। লোকটি আপুর সাথে কথা বলার পর আমার দিকে বাজে দৃষ্টিতে তাকায়, কিন্তু আমি কিছু বলতেও পারছি না রওশন ভাইয়ের বন্ধু বলে। লোকটি আদ্রিতা আপুকে জিজ্ঞেস করে, তাই সুন্দরীটাকে? আদ্রিতা আপু হেসে উত্তর দেয়, আমার চাচাতো বোন। ওনারা দুজন কথা বলছিল, তখনই আদ্র ভাইয়ার আগমন ঘটে। আমি মনে মনে প্রশান্তির শ্বাস ফেলি। আদ্র ভাইয়ার যে দেখা মাত্রই রাহুল নামে লোকটা বলে, তুমি আদ্র না? আদ্র ভাইয়ার না চাইতেও মুখে হাসির রেখা ফুটিয়ে বলে, জি। কেমন আছো? এই তো। আপনি? ভালো। আচ্ছা, আপনারা কথা বলুন, আমার মায়েরার সাথে একটু কাজ আছে। কথা শেষ না করা মাত্রই তিনি আমার হাত টেনে রাহুলের কাছে থেকে সরিয়ে নেয়। আদ্র ভাইয়া আমাকে বাসার ছাদে এনে দেয়ালে চেপে ধরে জিজ্ঞেস করে, তুই ওই লোকটার গা ঘেঁষে কেন দাঁড়িয়েছিলি? আমি কাপা কাপা কণ্ঠে বলি, আমি কই দাঁড়ালাম, তিনিই তো এসে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আমাকে কেমন বাজে দৃষ্টিতে দেখছিলেন। কি? আজকে তো ওই লোকটাকে মেরেই ফেলবো। আদ্র ভাইয়া কথাটা বলে নিচে যাচ্ছিল, তখনই আমি পেছন থেকে তার হাত টেনে বলি, আপুর এঙ্গেজমেন্টে কোনো সিন ক্রিয়েট করবেন না প্লিজ। তো তুই কি বলছিস? ওই লোকটাকে ছেড়ে দিব আমি? ইম্পসিবল। ছাড়তে তো বলছি না, জাস্ট ফাংশনটা শেষ হতে দিন। আপু না হলে অনেক কষ্ট পাবে। আদ্র ভাইয়া আমার কথা শুনে কিছু একটা ভাবলেন, তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, বাট পুরো ফাংশনে তোকে আমার সাথে থাকতে হবে। আচ্ছা। আদ্র ভাইয়া আমার হাত ধরে নিচে নেমে গেলেন। আমি মনে মনে ভাবলাম, যাক, সিনক্রেট থেকে তো বাঁচা গেছে, ফাংশনের পরও সামলে নেওয়া যাবে। নিচে আসা মাত্রই রাহুল আমাদের দিকে এগিয়ে আসে। তাকে দেখা মাত্রই আদ্র ভাইয়া চোখগুলো লাল টকটকে হয়ে যায়। আমার ভয় হচ্ছে, যদি আদ্র ভাইয়া তার রাগ কন্ট্রোল করতে না পারে তখন কি হবে। রাহুল এগিয়ে এসে বলে, আরে তোমরা কই ছিলে? ফাংশন তো শুরু হয়ে গেছে। আদ্র ভাইয়া দাঁতে দাঁত চেপে বলে, আমাদের একটু কাজ ছিল। ও, তা মায়েরা, তোমার সাথে তো পরিচিত হওয়া হয়নি, চলো একটু পাশে গিয়ে কথা বলি। আমি কিছু বলতে যাব তার আগেই আদ্র ভাইয়া গট গট করে বলতে থাকে, ওর ফুল নেম তাহিরা ইসলাম মায়রা, এবার মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়বে। ও এইবারই সর্বকনিষ্ঠ মেয়ে, বয়স 18 হবে। আর কয়েক মাস পর ও অনেক ভদ্র মেয়ে, কোনো ছেলের সাথে কথা বলা পছন্দ করে না, শুধুমাত্র কাজিন ছাড়া। আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। থ্যাঙ্কস। আদ্র ভাইয়ার কথাগুলো বলে আমার হাত ধরে সামনে নিয়ে যায়। আমি পিছে তাকিয়ে দেখি রাহুল আমাদের দিকে ভেবা চাকা খেয়ে তাকিয়ে আছে। আমার বেশ হাসি পেল, তাই ফিক করে হেসে দিলাম। আমাকে হাসতে দেখে আদ্র ভাইয়া ব্রু কুচকে জিজ্ঞাসা করলেন, হাসছিস কেন? এমনি। আমি আর আদ্র ভাইয়া স্টেজে গিয়ে দেখি রওশন ভাইয়া আর আদ্রিতা আপু কথা বলছে। আমাদের দেখা মাত্রই রওশন ভাইয়া মুচকি হেসে দেয়, তারপর বলে, কেমন আছেন আপনার লাভ বার্ডস? রওশন ভাইয়ার কথা শুনে আমি অবাকের চরম পর্যায়ে। আমি মনে মনে ভাবলাম, তার মানে রওশন ভাইয়াও জানে। হায় আল্লাহ, না জানি আরো কত লোক জানে। যদি একবার এই কথা তুর্নার কানে যায় তাহলে তো। তুর্নার কথা মনে করতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয় আমার। আমি আমার হাত আদ্র ভাইয়ার থেকে ছাড়িয়ে নিলাম। আর যাই হোক, আমি কারো জীবন নিয়ে খেলতে পারবো না। বেঘরে ঘুমাচ্ছে মাইশা। একটু আগেই ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে আয়ান। আয়ান একটা রিপোর্ট হাতে নিয়ে কেবিনের সোফায় বসে পড়ে। রিপোর্টটা মাইশার প্রেগন্যান্সির রিপোর্ট ছিল। আয়ানের মুখে চিন্তার রাশ স্পষ্ট। ও ভাবছে, মাইশা প্রেগনেন্ট, তা ওর আবার বিয়ে হয়নি, কার বাচ্চার মা হবে ও? বাসায় জানলে কি যে হবে। একটা কনফিউশন ক্লিয়ার করে দেই। আয়ান মাইশাকে পছন্দ করে না, ও শুধু ওকে বোনের নজরেই দেখে। ছাদে ওই কথাটা ও অন্য কাউকে উদ্দেশ্য করে বলেছে। আয়ানের ভাবনার মাঝেই মাইশা ঘুমের মধ্যে কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে।
বারবার কারোর নাম নিয়ে বিড়বিড় করতে থাকে ও। আয়ান মাইশার মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করে ও কি বলছে। মাইশা বলে, মেঘ মেঘ আমাকে ধোকা দেয়নি, ও আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে ও। আয়ান ভাবে, তাহলে মাইশার বাচ্চাটার বাবার নাম কি মেঘ? আদ্রিতা আপুর পাশে মনমরা হয়ে বসেছিলাম। কেন যেন কিছুই ভালো লাগছে না। আদ্র ভাইয়া আমার না কথাটা মনে পড়তেই বুকে কেমন যেন মোচড় দিয়ে উঠছে। কিন্তু কেন? আমি তো আর আদ্র ভাইয়াকে ভালোবাসি না। আমি এসব কথা ভাবছিলাম, তখনই আম্মু এসে বলে, মায়েরা, তোর রুমে আমার ফোনটা রেখে এসেছি মনে হয়, একটু এনে দে না মা। আচ্ছা যাচ্ছি। ওপরে যাওয়ার আগে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তিনি তার বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত। কেন যেন তাকে ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না, কারণ তিনি কখনো এমন ফ্রি টাইম পান না। আমি একা একাই ওপরে গেলাম। মায়েরা যখন উপরে যাচ্ছিল তখন সেটা দেখে শয়তানি হাসি দেয় রাহুল। মায়েরা উপরে যাওয়া মাত্রই রাহুল ও সবার চোখের আড়াল করে মায়েরার পিছু পিছু যায়। 3-4 বছরের একটা বাচ্চার ছবি নিয়ে কাঁদছে একজন বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকটির বয়স 60 বছর তো হবেই। বৃদ্ধ লোকটি বাচ্চাটির ছবিতে চুমু দিয়ে কেঁদে বলে, আর কত অভিমান করে থাকবি দাদু, এবার তো ফিরে আয়। পুরো 13টা বছর দূরে থেকেছিস, কত দিন তোকে দেখি না, একবার ফিরে আয় দাদু। বৃদ্ধ লোকটি কাঁদছিল। তখনই রুমে ঢুকে আনান মাহমুদ, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তিনি বিড়বিড় করে বললেন, আজ এই বুড়োকে কি বাহানা দিব কে জানে। আদনান মাহমুদকে দেখা মাত্রই বৃদ্ধ লোকটি তার চোখের পানি মুছে আশার আলো নিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোনো খবর পেলি সুহার, হাদনান? তিনি ন্যাকা কান্না করে বলে, না বাবা, অনেক খুঁজেছি, সুহার কোনো খোঁজ পেলাম না। বৃদ্ধ লোকটির আশার আলো যেন নিমিষেই নিভে যায়। আম্মুর ফোন নিয়ে রুম থেকে বের হতে যাচ্ছিলাম, তখনই রাহুল ভাইয়া রুমে ঢুকে দরজা লক করে আমার দিকে অদ্ভুতভাবে তাকায়। রাহুলের এমন দৃষ্টিতে আমার প্রচন্ড ভয় হচ্ছে। রাহুলকে দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন? রাহুল অদ্ভুত হেসে বলে, মজা নিতে এসেছি। বলেই রাহুল আমার দিকে এগিয়ে আসছিল। আমি বুঝতে পারলাম তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমি চিৎকার দিতে যাব তার আগেই উনি এসে আমার মুখ চেপে ধরে। ভয়ে থরথর করে কাঁপছি আমি। বারবার আদ্র ভাইয়ের কথা মনে পড়ছে আমার। রাহুল আমার গাউনে 2 হাতা টান দিয়ে ছিঁড়ে ফেলে। তিনি এত জোরে টান দিয়েছিল যার ফলে 2 হাত দিয়েই আমার রক্ত বের হয়ে পড়তে থাকে। মাইশার জ্ঞান আসা মাত্রই ও মেঘের নাম ধরে একটা চিৎকার দেয়। আয়ান জলদি করে মাইশার কাছে গিয়ে জিজ্ঞেস করে, মাইশা কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? খারাপ স্বপ্ন দেখেছিস? মাইশা কিছু বলতে তার আগেই ওর খেয়াল হয় ও আয়ানকে দেখে ভড়কে যায়। মাইশা বলে, ভাইয়া আপনি? রাস্তায় তুই আমার গাড়ির সামনে সেন্সলেস হয়ে গিয়েছিলি, তারপর তোকে হসপিটালে নিয়ে আসি, কিন্তু তুই রাস্তার মাঝখানে কি করছিলি? মাইশা আমতা আমতা করে জবাব দেয়, আসলে আমি। মাইশা তুই প্রেগন্যান্ট, কার বাচ্চা এটা? মাইশা বুঝতে পারে আয়ান সব জেনে গেছে। কান্না করেও দেয়ও। কান্না না করে বল, না হলে আমি বুঝবো কি করে। আর তাছাড়া এই খবর যদি বাসায় জানে তাহলে কি হবে বুঝতে পারছিস? আয়ান ভাইয়া আসলে। কান্নার কারণে কথা বলতে পারছে না মাইশা। ও আয়ানকে কি বলবে বুঝতে পারছে না। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে মেঘকে। ওর অবস্থা বেশ খারাপ। ব্রেন টিউমারের 2nd স্টেজে আছে মেঘ। কিছুক্ষণ পর মেঘের কেবিনের দরজা খুলে হুড়মুড় করে প্রবেশ করে মেঘের বোন আর ফ্রেন্ড। মেঘের এই অবস্থা দেখার পর কান্না করে দেয় মেঘলা। মেঘলা মেঘের পাশে বসে জিজ্ঞেস করে, মেঘ, কিভাবে হলো এসব? আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? আমি নিজেও কয়েকদিন আগে জানতে পেরেছি। তোকে কিভাবে বলবো আপু? মাইশা কই? কেমন আছে ও? মাইশা তো প্রেগনেন্ট ছিল, ওকে কি বলেছিস? মেঘ সব খুলে বলে যে ও মাইশার সাথে কি ব্যবহার করেছে আর কি বলে। সব কিছু শোনার পর মেঘলা মেঘের গালে একটা থাপ্পড় দেয়। রাগে থরথর করে কাঁপছে মেঘলা। থাপ্পড় দেওয়ার ফলে মেঘের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। মেঘলার হাজবেন্ড ফারিস এসে মেঘলাকে ধরে বলে, মেঘলা, তুমি পাগল হয়ে গেছো? মেঘের স্টেজে ওকে তুমি মারছো কেন? মেঘলা কেঁদে দিয়ে বলে, তাহলে কি করব তুমি বলো? মাইশা প্রেগনেন্ট, ওকে স্ট্রেস এতটা স্ট্রেস দিল কেন? এতে ওর উপর কতটা এফেক্ট হতে পারে মেঘের কোনো ধারণা আছে? মেঘ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমি মরে গেলেও আয়ান ওকে ঠিক সামলাতে পারবে। মেঘলা আর ফারিস কিছুটা চমকে বলে, আয়ানকে?
আদ্র ফোনের কথা বলে স্টেজের দিকে তাকিয়ে দেখে মায়রা নেই। আদ্রের বুকে মোচড় দিয়ে ওঠে। ও আশেপাশে তাকিয়ে মায়রাকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু কোথায় পায় না মায়েশাকে। রাহুল আমার ড্রেসের চেনে হাত দিবে তার আগেই আমি তার হাতে কামড় দিয়ে আদ্র ভাইয়ের নাম ধরে জোরে একটা চিৎকার দিই। রাহুল আমার ড্রেসের চেনে হাত দিবে তার আগেই আমি তার হাতে কামড় দিয়ে আদ্র ভাইয়ার নাম ধরে জোরে একটা ডাক দিই। আদ্র তখন ওই রুমের পাশ দিয়ে যাচ্ছিল। মায়রার গলার আওয়াজ শুনে জলদি করে রুমের দিকে এগিয়ে যায়, কিন্তু ডোর লক ছিল। আদ্রর কাছে ওই রুমের ডুপ্লিকেট চাবি ছিল। চাবি দিয়ে দরজা খুলে আদ্রের চোখ ছানা বড়া। আদ্রের রাগের কারণে কপালের রগ ফুলে উঠেছে। আদ্র ভাইকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়। আমি রাহুলকে ধাক্কা দিয়ে আদ্র ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ি। আদ্র ভাইকে দেখে রাহুল তার হাতের বাঁধন আলগা করে দেয়, যার ফলে আমার তাকে ধাক্কা দিতে বেশি কষ্ট করতে হয়নি। আমি আদ্র ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেই। হাত পা প্রচন্ড পরিমাণে কাঁপছে আমার। আদ্র ভাইয়ের অবস্থা দেখে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ওর বারবার মনে হচ্ছে এই অবস্থার জন্য ও দায়ী। মায়রার কান্নার আওয়াজে ফাংশনের বেশ মানুষ ওই রুমে উপস্থিত হয়ে যায়। বাড়ির সবাইকে দেখে বেশ ভয় হচ্ছিল আমার। জানি না তারা কিভাবে বিষয়টা নিবে। এত মানুষ দেখে আদ্র ভাইয়া তার পরনের ব্লেজারটা খুলে আমাকে পরিয়ে দিলেন। আম্মু এসে আমাকে বলে, আম্মু কি হয়েছে তোর? ঠিক আছিস তুই? আমি কি বলবো বুঝতে পারছি না। আশেপাশের মানুষজন সব বিড়বিড় করে বলছে, আহারে বেচারা, মেয়েটার এত অল্প বয়সে ইজ্জতটা গেল। তাদের কথা শুনে আদ্র ভাইয়া হুয়াঙ্কার দিয়ে বলে, কিছু হয়নি মায়রার, সময় মতো এসেছিলাম আমি, উল্টাপাল্টা কথা বলবেন না আপনারা। আদ্র ভাইয়া কথাটি বলে তার শার্টের হাতা ফোল্ড করে রাহুলের দিকে এগিয়ে যায়। পুরো বাড়ি থমথমে হয়ে আছে। বাড়ির সবাই বেশ রেগে আছে। আম্মু তো এখনো কান্না থামায়নি। বাড়ির সব গেস্টরা চলে গেছে, আর রাহুল সে তো আত্মরা হয়ে পড়ে আছে। কিছুক্ষণ আগে আদ্র ভাইয়া আর সাদাফ মিলে বেশ মার দিয়েছে রাহুলকে। আদ্র ভাইয়া তো মেরেই ফেলতো। তাকে অনেক কষ্টে আটকিয়েছে সাদাফ ভাইয়া। রওশন ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জানেনই কেন। হয়তো এই ঘটনার জন্য তিনি নিজেকে দায়ী করছেন। রওশন ভাইয়া বললেন, সবকিছুর জন্য আমি দায়ী। আজ যদি আমি রাহুলকে ইনভাইট না করতাম তাহলে এমন পরিস্থিতি আসতো না। রওশন ভাইয়ার কথা শুনে বাবা বলে, না রওশন, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি কি আর জানতে যে রাহুল এমনটা করবে? হ্যাঁ। রওশন ভাইয়ার হ্যাঁ শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো। আদ্র ভাইয়া বেশ রেগে জিজ্ঞেস করেন, মানে কি? রওশন ভাইয়া আহত কণ্ঠে বললেন, আসলে রাহুল আগে থেকেই এমন ছিল। এর আগেও 3-4টা মেয়েকে রেপ করেছে ও, কিন্তু ও বেশ ভালো করে ছেলে হওয়াতে ছাড়া পেয়ে গেছে। ওর এমন আচরণে আমি ওর সাথে মেশা বন্ধ করে দিয়েছি, কিন্তু কাল হঠাৎ ও আমার পা ধরে মাপ চেয়ে বলে ও নাকি ভালো হয়ে গেছে। আগের মতো নেই। রাহুল আমার ছোট কালের ফ্রেন্ড ছিল, তাই ওকে ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু আমি কখনো ভাবিনি যে ও মায়ের সাথে এমনটা করবে। রওশন ভাইয়া কথাগুলো বলার সময় চোখ থেকে তার পানি গড়িয়ে পড়ে। আদ্র ভাইয়া রেগে রওশন ভাইয়ার কলার চেপে ধরে বলে, আপনার আর একটু খেয়াল রাখা উচিত ছিল। জানেন আজকে মায়েরার সাথে কি হতে পারতো? আদ্র ভাইয়ার এমন আচরণে সবাই কিছুটা অবাক হলেও আমি স্বাভাবিকভাবেই তার দিকে তাকিয়ে আছি। বড় আব্বু রেগে আদ্র ভাইয়াকে ধমক দেন। তিনি বলেন, আদ্র, কি করছো? এখানে রওশনের কোনো দোষ নেই। সব সমস্যার মূল রাহুল, আর ওর ব্যবস্থা আমি। বড় আব্বুর কথা শেষ করতে না দিয়েই আদ্র ভাইয়া বলে, খবরদার, রাহুলের যা করার আমি করব, কেউ ওকে টাচ করবে না। আদ্র ভাইয়ার এমন রাগ মিশ্রিত কণ্ঠ শুনে বাড়ির সবাই কিছুটা ভয় পেল, কারণ তারা জানে আদ্র ভাইয়ার রাগ চরম পর্যায়ে গেলে কি হয়। বড় আব্বু বললেন, আচ্ছা, তোমার যা করার করো, আমরা কেউ কিছু বলবো না। আদ্র ভাইয়া তার গার্ডদের ডেকে বললেন, একে নিয়ে যাও। গার্ডরা রাহুলকে টেনে হিচড়ে নিয়ে যায়। রাহুল টু শব্দ করলো না, কারণ সে সেন্সে নেই। আমার খুব খারাপ লাগছিল, তাই আম্মুকে বললাম, আম্মু আমার ভালো লাগছে না, আমি রুমে যাব। আম্মু বলল, আচ্ছা চলো। তোমার আশা লাগবে না, তুমি এখানে থাকো, আমি একটু একা থাকতে চাই। আম্মু আমার কথা শুনে কপালে একটা চুমু দিয়ে বললেন, আচ্ছা যাও। আমি উঠে রুমের দিকে যাব, তার আগেই পায়ের ব্যথার কারণে পা ধরে নিচে বসে পড়লাম। পায়ের দিকে তাকিয়ে দেখলাম বেশ বড় একটা কাঁচ ঢুকে গেছে। আম্মু আব্বু সবাই এগিয়ে আসলেন আমার দিকে। আব্বু বলল, কি হয়েছে আম্মু? বাবা পায়ে কাঁচ ঢুকে গেছে। আমার কথা শুনে বড় আম্মু রেগে গিয়ে সার্ভেন্টদের ডেকে বললেন, কি কাজ করো তোমরা? ঠিকভাবে বাসাটা পরিষ্কার করতে পারো না?
সার্ভেন্টদের মধ্যে একজন রেগে বললেন, ম্যাম, আমরা পুরো বাড়ি ফুল ক্লিন করেছি, কিন্তু কীভাবে যে কাচের টুকরোটা আসলো? চুপ করো আর দেখো এখানে আরও কোনো কাচের টুকরো আছে কিনা। সার্ভেন্টরা জায়গা পরিষ্কার করতে লাগলো। আদ্র ভাইয়া এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আশেপাশে তাকিয়ে দেখি সবাই আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আদ্র ভাইয়া ব্রু কুচকে বললেন, এভাবে তাকিয়ে আছো কেন সবাই? আদ্রিতা আপু বলল, তুই ওকে কোলে নিলি কেন? আমি ওকে রুমে নিয়ে ব্যান্ডেজ করে দিব। এমনিতে ও তো এখন আর উপরে যেতে পারবে না। বড় আম্মু আদ্র ভাইয়াকে বললেন, হ্যাঁ সেটাই ভালো, তুই মায়েরাকে ব্যান্ডেজ করে দিস। আর হ্যাঁ, খেয়াল রাখিস যেন ও ব্যথা না পায়। বড় আম্মুর উদ্দেশ্যে কথাটি বলে আদ্র ভাইয়া আমাকে কোলে করে উপরে নিয়ে যান। আমি লজ্জায় মাথা নিচু করে আছি, হাত পা প্রচন্ড কাঁপছে। এই প্রথম আদ্র ভাইয়ার কোলে উঠলাম, তাও বাড়ির সবার সামনে। ইস, কেন যে পায়ে কাজ ঢুকতে গেল, তাহলে হয়তো এতটা লজ্জার সম্মুখীন হতে হতো না। আদ্র ভাইয়া আমাকে রুমে এনে সোফায় বসিয়ে দিলেন। তারপর ফার্স্ট এড বক্স এনে আমার হাতের দিকে হাত বাড়াবেন। তার আগেই আমি তার হাত ধরে বলি, আমি হাতের রক্ত ক্লিন করতে পারবো। আমার কথা শুনে তিনি ধমকের সুরে বললেন, জানা আছে কি ক্লিন করবি, এখন আমাকে আমার কাজ করতে দে। তার ধমকে কেঁপে উঠলেও আমি আমার সিদ্ধান্তে অটল। তাকে দিয়ে আমার হাত স্পর্শ করাবো না, এটাই ভেবে রেখেছি। কিন্তু তিনি আমার কথা শুনলেন না। আমার হাত থেকে আস্তে আস্তে ব্লাড ক্লিন করতে লাগলেন। তার এক একটা স্পর্শ যেন আমার শ্বাস থমকে দেওয়ার জন্য যথেষ্ট। কেন যে আদ্র ভাইয়ার স্পর্শে এতটা অদ্ভুত ফিলিংস আসে জানা নেই। কই সাদাফ ভাইয়া যখন আমার হাত ধরে তখন তো এমন কোনো অদ্ভুত ফিলিংস হয় না, তাহলে আদ্র ভাইয়ার টাচে কেন এমন হয়? এসব ভাবতে ভাবতে আমার গাল দুটো লাল টমেটোর মতো লাল হয়ে ওঠে। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখি তিনি মনোযোগ সহকারে ব্লাড ক্লিন করতে ব্যস্ত। হাতের ব্লাড ক্লিন করা হলে তিনি অতি সযত্ন সহকারে হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, তোর এই টমেটোর মতো গাল দেখলে ইচ্ছে করে কামড়ে খেয়ে ফেলি। আদ্র ভাইয়ার কথা শুনে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি, পরে মাথা নিচু করে নিই। লোকটা এত বেহায়া কেন? সব সময় কোনো না কোনো কথাই আমাকে লজ্জায় ফেলে দেয়। আমার ভাবনার মাঝে আদ্র ভাইয়া বলে, আমি বেহায়া দেখেই তো তুই এত ভদ্র। বেহায়া না হলে তোর মতো নিরামিষকে হ্যান্ডেল করতাম কি করে? তার থেকে কথা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল। আমি তাকে বললাম, আপনি আমার মনের কথা শুনলেন কি করে? মনের কথা কেন, আমি তোর সব কথা শুনতে পাই। তোর চোখের ভাষা, তোর ইশারা, সব। ভালোবাসি যে তোকে, এতটুকু না বুঝতে পারলে কি করে হয়? তার কথা শুনে কি উত্তর দেব জানি না, কিন্তু এতটুকু জানি তিনি আমাকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার কোনো মানে নেই, এটা অসমাপ্ত ভালোবাসা। এটা কখনো পূর্ণতা পেতে পারবে না। বেশ খারাপ লাগছে আমার, বুকে চাপ অনুভূতি করছি। কেন যেন এই কথাগুলো ভাবলেই খারাপ লাগা কাজ করে। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পা স্পর্শ করেছে। তাকিয়ে দেখি আদ্র ভাইয়া। জলদি করে পা সরিয়ে নিলাম আমি। আমার পা সরানোর কারণে তিনি বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে, পা সরালি কেন? আপনি আমার পা টাচ করছেন কেন? পা না টাচ করলে ওষুধ কি মুখ দিয়ে লাগাবো? তার এমন রাগ মিশ্রিত কণ্ঠে কিছুটা অবাক হলাম। আমি তাকে বললাম, আপনি তো আমার বড়, তাহলে কিভাবে? আমার কথা অসমাপ্ত রেখে আদ্র ভাইয়া বললেন, বড় ছোট এসবে কিছু আসে যায় না, এখন জলদি পা দে, না হলে থাপ্পড় দিব কিন্তু। না চাইতেও পা এগিয়ে দিতে হলো আমার। আদ্র ভাইয়া আমার পায়ের ব্লাড ক্লিন করে ব্যান্ডেজ করে দেয়। আমার প্রচুর আনইজি ফিল হচ্ছে, খারাপ লাগছে বলা চলে, কারণ আদ্র ভাইয়াকে দিয়ে নিজের পা ছুঁতে দেওয়ার ইচ্ছা একেবারেই আমার ছিল না। হঠাৎ আদ্র ভাইয়া আমাকে কোলে তুলে নিলেন। আমি চমকে তাকে জিজ্ঞেস করি, আবার কোলে তুলছেন কেন? তিনি আমাকে কিছু না বলে বাহিরে নিয়ে যেতে থাকে। আমি তাকে বারবার জিজ্ঞেস করছি কই নিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। নিচে এসে আমাদের আবার ভেতরে দেখে আদ্রিতা আপু ব্রু কুচকায়। আপু বলে, আদ্র, ওকে আবার নিচে নিয়ে এসেছিস কেন? রুমে রেস্ট করুক। আদ্র ভাইয়া গম্ভীর কণ্ঠে বলে, ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আদ্রিতা আপু অস্থির হয়ে জিজ্ঞেস করে, কেন, মায়েরার বেশি খারাপ লাগছে নাকি? পায়ে কাজ ঢুকেছে, তাই একবার আয়নের থেকে চেক আপ করিয়ে আসি, পরে যদি ইনফেকশন হয়। আদ্রিতা আপু হেসে বলে, আরে গাধা, এতটুকু কাজ ঢোকায় কোনো ইনফেকশন হয় না। তারপরও যদি ভয় থাকে তাহলে যা হসপিটালে নিয়ে। আমি তাদের কথার মাঝে ফোরন কেটে বলি, আরে না আপু, এতটুকু কাজ ঢোকাতে হসপিটালে যাওয়ার কি আছে, আমি ঠিক আছি, ইনফেকশন হবে না। আদ্র ভাইয়া আমাকে ধমক দিয়ে বলে,
বেশি বুঝিস তুই? তোকে কথা বলতে বলেছি নাকি? চুপ থাক তুই। আমার জিনিসের কেয়ার আমি নিজেই রাখতে পারি। আদ্র ভাইয়ের কথা শুনে আদ্রিতা আপু মুখ টিপে হাসছে। হলরুমে কেউ নেই, শুধুমাত্র আদ্রিতা আপু ছাড়া। আদ্র ভাইয়ার শেষের কথাটা শুনে আমি প্রচন্ড রকমের অবাক। আদ্র ভাইয়া আমাকে কোলে রেখে গাড়ি স্টার্ট দিলেন। আমি বিরক্ত হয়ে বললাম, আমি সিটে বসবো। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কোনো দরকার নেই, চুপচাপ বসে থাক। বেশ বিরক্ত হলাম তার এরূপ আচরণে। মাইশা কান্না করতে করতে আয়ানকে বলে, আয়ান ভাইয়া আসলে মেঘের সাথে আমার রিলেশন কলেজের লাইফ থেকে। অনেক ভালোবাসি আমরা একে অপরকে। আমাদের রিলেশনের কথা মেঘের বড় বোন মেঘলা আপুও জানতো। তার মধ্যে একদিন ভুল করে আমার আর মেঘের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। যদিও ভুলটা সম্পূর্ণ আমার প্রেগনেন্ট হওয়ার পর আমি ভয় পেলেও মেঘ আর মেঘের বড় বোন মেঘলা আপু বেশ খুশি হয়েছিলেন। মেঘলা আপু আমাদের কাবিনও করিয়ে রেখেছেন আমার প্রেগনেন্ট হওয়ার পর। মাইশার কথার মাঝে আয়ান বলে, তার মানে তুই মেঘের লিগ্যাল ওয়াইফ? তারপর বিয়ের পরপরই মেঘ কেমন অদ্ভুত আচরণ করতে থাকে। আমাকে ইগনোর করে, অন্য মেয়েদের সাথে রিলেশন করে। আমাকে মেঘ বলে যে ওর নাকি আমাকে আর ভালো লাগে না। কিন্তু আয়ান ভাইয়া, আমি শিওর মেঘ মিথ্যে বলছে, ওর কোনো প্রবলেম হয়েছে। তারপর মাইশা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। সব শুনে আয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ও বুঝতে পারছে না ওর এখন কি করা উচিত। আয়ান মাইশাকে বলে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। ভাইয়া, বাসার সবাইকে কি বলবো? আমি দেখছি। আয়ান নিজের অ্যাপ্রন হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর মাইশার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, রেস্ট কর। আয়ান বেরোতে যাবে তখন একজন নার্স অন্তদন্ত হয়ে কেবিনে এসে আয়ানকে উদ্দেশ্য করে বলে, স্যার স্যার হ্যাঁ বলো। স্যার, আদ্র স্যার এসেছে মায়রা ম্যামকে নিয়ে। আদ্রের নাম শুনে মাইশার গলা শুকিয়ে আসছে। আয়ান একবার মাইশার দিকে তাকিয়ে তারপর নার্সকে বলে, হঠাৎ? স্যার, মায়রা ম্যামের পায়ে বেশ ব্যথা পেয়েছে আর হাতেও ব্যান্ডেজ করা দেখলাম। হোয়াট? মায়ের এই অবস্থা শুনে আয়ানের বুকে মোচড় দেয়। মায়েরা অনেক আদরের আয়ানের কাছে। দুনিয়া একদিকে আর তো মায়েরা একদিকে। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আয়ান তার বোনকে। ছোট থেকেই বেশ আদরে বড় করেছে আয়ান মায়েরাকে। আয়ান কাপা কণ্ঠে নার্সকে জিজ্ঞেস করে, ওরা এখন কই? স্যার, আপনার কেবিনে বসে আছে। আয়ান দৌড়ে বেরিয়ে যায় মাইশার কেবিন থেকে। এদিকে মাইশারও বেশ টেনশন হচ্ছে মায়েরার জন্য। অনেক আদরের বোন মায়েরা, বলতে গেলে খান পরিবারের আত্মা হচ্ছে মাইশা। মায়েরার নার্সকে জিজ্ঞেস করে, নার্স, মায়ের অবস্থা কি বেশি খারাপ? না ম্যাম, অতটা না। আপনি অস্থির হবেন না ম্যাম, রেস্ট করুন। এই হসপিটালটা আয়ানের, তাই মোটামুটি সবাই আয়ানের ফ্যামিলিকে চেনে। মেঘের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। মেঘলা ডাক্তারের থেকে পরামর্শ করে পরশুদিন ওকে দেশের বাইরে নিয়ে যায় চিকিৎসার জন্য। বাংলাদেশের ডাক্তাররা বলেছে যদি একটু উন্নতি হয় হতে পারে। তাই মেঘলা একটু আশা নিয়ে বিদেশ পাড়ি দেয় ভাইকে নিয়ে। এখানে মেঘের যদিও একটুও মত ছিল না, তারপরও মেঘলা মেঘের বাচ্চার ওয়াদা দিয়ে ওকে বিদেশে চিকিৎসা করাতে নিয়ে যায়। আয়ান দৌড়ে কেবিনে ঢুকে দেখে মায়েরা বেডে মুখ ফুলিয়ে বসে আছে আর তার পাশেই আদ্র দাঁড়িয়ে ফোন টিপছে। আয়ান দৌড়ে গিয়ে মায়েরাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। ভাইয়ের এমন ভালোবাসা দেখে মুচকি হাসে আদ্র। ও মনে মনে ভাবে, কতটা লাকি আমার বউ, এত কেয়ারিং একজন ভাই পেয়েছে। আয়ানের মতো কেয়ার তো আমিও করতে পারবো না। ভাইয়ার কেবিনে বসে ছিলাম, তখনই ভাইয়া এসে জড়িয়ে ধরে আমাকে। আমি ভাইয়াকে বলি, কালকে কই ছিলে ভাইয়া? আমার প্রশ্নটা শুনে ভাইয়া কেমন যেন আমতা আমতা করতে লাগলেন। আয়ান ভাইয়া বলল, কালকে অনেক দরকারি একটা সার্জারি ছিল, তাই আসতে পারিনি। ও। আয়ান ভাইয়া আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আদ্র মায়েরার এমন অবস্থা কিভাবে হলো? আমি ভীত দৃষ্টিতে আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে আছি। মনে মনে প্রে করছি যেন আদ্র ভাইয়া আজকের ঘটনা না বলে। আদ্র ভাইয়াকে বলে, আসলে আয়ান। আদ্র ভাইয়া আর কিছু বলতে যাবে তখনই একজন দৌড়ে এসে বলে, ডাক্তার আয়ান, আপনার পেশেন্টের শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, জলদি আসুন। আয়ান ভাইয়া কথাটি শুনে আমাদের উদ্দেশ্যে বলে, তোরা থাক, আমি একটু দেখে আসি। ভাইয়ার কথার বিপরীতে মাথা নাড়ালাম আমি। ভাইয়া চলে যাওয়ার পর আমি আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আদ্র ভাইয়া প্লিজ, আদ্র প্লিজ, ভাইয়াকে আজকে ঘটা কোনো কিছু বলবেন না, তাহলে ভাইয়া পাগল হয়ে যাবে নিশ্চিত। আমার কথা শুনে আদ্র ভাইয়ার চোখ ছোট ছোট করে বললেন, আমি যদি নাও বলি তাহলে বাড়ির কারো না কারো কাছ থেকে আয়ান ব্যাপারটা জেনে যাবে, তখন কি করবি? তখনকার ব্যাপার হ্যান্ডেল করে নিব, বাট আপাতত না।
ভাইয়াকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল, তাই এখন আর স্ট্রেস দিতে চাই না। আচ্ছা, বলবো না। আদ্র ভাইয়ের কথা শুনে প্রশান্তির নিঃশ্বাস ফেললাম। আমি বসেছিলাম, তখনই ফোনে একটা মেসেজ আসে আমার। মেসেজটা দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয় আমার, আর মনের ভেতর জাগে আদ্র ভাইয়াকে হারিয়ে ফেলার ভয়। এবার হয়তো আদ্র ভাইয়াকে হারিয়ে ফেলবো আমি। মেসেজটার দিকে তাকিয়ে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিলাম আমি। আমার মেসেজটা দেখে বেশ ভয় হচ্ছিল। মেসেজটা ছিল তুর্নার। তুর্না সম্পর্কে আমার ফুফাতো বোন হয়। আব্বুরা মোট 3 ভাই, 1 বোন। তার মধ্যে তুর্নার আম্মু মানে আমার ফুপি, সে হচ্ছে সবার ছোট। তুর্না মেসেজটা পাঠিয়েছে। বিয়ের কথাটা শুনে একটুও চমকালাম না, কারণ তুর্নার আর আদ্র ভাইয়ার বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে। যদিও আদ্র ভাইয়া এই বিয়ে সম্পর্কে কিছুই জানে না, আমার মনে মাঝে মাঝে একটা প্রশ্ন উদয় হয়। সেটা হচ্ছে, যদি তুর্নার সাথে আদ্র ভাইয়ার ব্যাপারটা আদ্র ভাইয়া জানতে পারে, তাহলে কি ভাইয়া আমাকে ভুলে যাবে? এই প্রশ্নটা যখনই মাথায় আসে আমার, তখনই বুকে এক প্রকার চাপ অনুভব হয়। জানি না কেন, হয়তো তার প্রতি মায়া জন্মে গেছে। এইসব ভাবার সময় কখন যে চোখটা ভিজে এসেছে খেয়ালই নেই। কিছুক্ষণ আগে আয়ান ভাইয়া এসে আমার হাতে পায়ে ব্যান্ডেজ খুলে আবার নতুন করে কিছু মেডিসিন লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। আয়ান ভাইয়া আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলেন, কি হলো আদ্র, বলো কিভাবে মারার এমন অবস্থা হলো? আদ্র ভাইয়া আমার দিকে তাকিয়ে অদ্ভুত হাসলেন। এই হাসির অর্থ জানা নেই আমার। আদ্র ভাইয়া বললেন, জানিস না তোর বোন কতটা কেয়ারলেস? তেমনভাবে কেয়ারলেস ভাবে চলতে গিয়ে এটা করিয়েছে। আদ্র ভাইয়ার কথা শুনে ভাইয়া আমার দিকে চোখ গরম করে তাকালেন। আমার প্রচুর রাগ লাগছে আদ্র ভাইয়ার প্রতি। তিনি কেন এটা বললেন? অন্য কিছু তো বলতে পারতেন। এখন ভাইয়া আমাকে তার মহামূল্যবান ডাক্তারের লেকচার শোনাবেন। আমি আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তিনি মুখ টিপে হাসছে। আয়ান ভাইয়া বেশ কিছুক্ষণ তার লেকচার দিয়ে আমাদের যেতে বললেন। আদ্র ভাইয়া আমাকে কোলে করে গাড়িতে নিয়ে বসালেন। গাড়িতে বসানো মাত্রই আমি তার কলার টেনে বললাম, আপনার দরকার কি ছিল ভাইয়াকে এটা বলার? অন্য কিছু তো বলতে পারতেন। মাই উইশ, নান অফ ইয়োর বিজনেস, গট ইট? কথাটি বলে আমার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে ড্রাইভিংয়ে মন দিলেন। প্রচুর রাগ লাগছে আমার, কিন্তু কিছু তো আর করার নেই। 1 সপ্তাহ পর হাতে পায়ের ক্ষত ঠিক হয়ে গেছে। এখন আমি একা একাই চলাফেরা করতে পারি। এই কয়েকদিনে আদ্র ভাইয়া একদম পাল্টে গেছে। আগের থেকেও বেশ গম্ভীর হয়ে গেছে। কেউ এনার সামনে গেলেই ধমক দেয় কোনো কারণ ছাড়াই। আদ্র ভাইয়ার এমন আচরণ বাড়ির সবাই অনেক চিন্তিত তাকে নিয়ে। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আদ্র ভাইয়া এখন আর আমার সাথে দেখা করে না। বিষয়টা বেশ অবাক করেছে আমাকে। যেই আদ্র ভাইয়া কিনা আমাকে দেখা ছাড়া 1 মুহূর্ত টিকতে পারতো না, সেই কিনা পুরো 1 সপ্তাহ আমাকে না দেখে কাটিয়েছে। তাহলে তিনি কি আমাকে ভুলে গেছেন? ক্লাবের মধ্যে মাতাল হয়ে পড়ে আছে আদ্র। রোহিত অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আদ্র কখনো মদ তো দূরের, একটা সিগারেট পর্যন্ত টাচ করেনি। আদ্র একটার পর একটা মদের বোতল শেষ করছিল। তখন রোহিত আদ্রের কাছে এসে বলে, আদ্র কি করছিস এসব? এত ড্রিঙ্ক করলে তোর হেলথে প্রবলেম হবে। কি হয়েছে তোর, একটু বলবি? এমন আচরণ করছিস কেন? আদ্র নিঃশাক্ত কণ্ঠে বলে, রোহিত, ওরা আমার মায়াকে নিয়ে যাবে। রোহিত অবাক হয়ে বলে, কারা নিয়ে যাবে মায়েরাকে? কি বলছিস তুই? ওর বাবা মা। কিন্তু কিভাবে? আমরা তো সব ঠিক করে দিয়েছি। আর তাছাড়া ওদের কাছে তো লিগ্যাল নোটিশও নেই। আছে মানে কি? কিভাবে? আদ্র আর কিছু বলার আগেই রোহিতের কাঁধে ঠলে পড়ে। রোহিত আদ্রকে ধরে দেখে ও সেন্সে নেই। রোহিত দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, বেশি ড্রিঙ্ক করার ফল। জানলার ধারে বসে শূন্য আকাশ পানে চেয়ে আছে মাইশা, চোখে পানি। মাইশা এখন হোস্টেলে থাকে। যতদিন পর্যন্ত না বেবি হচ্ছে ততদিন পর্যন্ত এখানে থাকতে বলেছে আয়ান ওকে। বাড়ির সবাইকে ম্যানেজ করা শেষ। মাইশা আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, মেঘ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কেন মিথ্যে বললে? আর কই চলে গেছো তুমি? একবার ফিরে আসো প্লিজ। মাকে ছাড়া আমাদের বাচ্চাকে কিভাবে বড় করব? রাত্রিবেলা বই নিয়ে হালকা ঘাটাঘাটি করছি। কালকে থেকে ক্লাস শুরু হবে, কিন্তু পড়ায় একটুও মন বসছে না। বারবার আদ্র ভাইয়ের কথা মনে পড়ছে। নিজের মনকে যত কন্ট্রোল করার চেষ্টা করি, ততবারই আদ্র ভাইয়ের কথা মনে পড়ে। কিছুক্ষণ পর বাসার কলিং বেল বেজে ওঠে। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দেই। দরজা খোলার পর আদ্র ভাইয়া একটা রোহিত ভাইয়ার কাঁধে একটা ভর দিয়ে আছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। রোহিত ভাইয়া বলল, ভয় পাওয়ার কিছু নেই, আদ্র ঠিক আছে। ড্রিঙ্ক করার ফলে জ্ঞান হারিয়েছে। আমি অবাক হয়ে বললাম, ড্রিঙ্কস? কিন্তু ভাইয়া তো এসব। আমার কথা শেষ হওয়ার আগে রোহিত ভাইয়া বলল, জানি,
আদ্র এখন খায় না। আসলে আজকে যে ওর কি হয়েছে আমরা কেউই জানি না। আমি এখনো আদ্র ভাইয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। রোহিত ভাইয়া বলে, একটু হেল্প করো, ওকে ওর রুমে দিয়ে আসি। আমি আদ্র ভাইয়ার এক হাত নিজের কাঁধে তুলে নিয়ে তার রুমের দিকে নিয়ে গেলাম। টেবিলের ওপর পা দিয়ে বসে আছে আদনান মাহমুদ। কিছুক্ষণ পরপর আবার সিগারেটও টান দিচ্ছে। তখনই একটা ছেলে এসে বলল, স্যার খবর আছে। বল। আদনান মাহমুদ টেবিল থেকে লাফ দিয়ে নেমে এসে বলে, কই থাকে? আদনান মাহমুদ বাঁকা হাসি দেয়। আদ্র ভাইয়াকে বেডে শুইয়ে দেবার পর রোহিত ভাই চলে যায়। আমি আদ্র ভাইয়ার পাশে বসে তার মাথায় হাত দিলাম। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। কতটা বদলে গেছে আদ্র ভাইয়া। চেহারার সেই উজ্জ্বলতা নেই। আগের থেকে বেশ শুকিয়ে গেছে তিনি। চোখের নিচেও কালি পড়ে গেছে। হঠাৎ আদ্র ভাইয়া চোখ খুলে আমাকে দেখে লাফ দিয়ে উঠে বসে। আমি ভয় পেয়ে কিছুটা দূরে সরে যাই, কিন্তু আদ্র ভাইয়া আমার হাত ধরে কাছে টেনে এনে আমার গাল দুটো ধরে বলে, ভালোবাসি মায়াপরি, প্লিজ ছেড়ে যাস না আমায়, মারা যাব আমি। আদ্র কি বলছেন এসব? অনেক ভালোবাসি তোকে, এক আকাশ ভালোবাসি, কেন বুঝিস না আমার ভালোবাসা? আমি কিছু বললাম না। তিনি আবার বললেন, কেন বুঝিস না মায়েরা, অতিরিক্ত চাই তোকে, তোকে ছাড়া আমি অসমাপ্ত, মারা যাব আমি তোকে ছাড়া। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি কাপা কণ্ঠে বললাম, ভালোবাসি। কি বললি? আরেকবার বল প্লিজ। ভালোবাসি, খুব ভালোবাসি। আদ্র ভাইয়া হাসলেন, মনোমুগ্ধকর তার হাসি। তিনি হেসে আমার সারা মুখে শব্দ করে চুমু খেলেন। সকালের স্নিগ্ধ আলো আর হিমশীতল বায়ু জানালার পর্দা ভেদ করে ভেতরে আসছে। হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে ঘুম ভেঙে যায় মায়েরার। মায়েরা অনেক কষ্টে নিজের চোখ খোলে। রাতে বেশ দেরি করে ঘুমিয়েছে ও। চোখ খোলা মাত্রই ছোটখাটো একটা ঝটকা খায় মায়েরা। মায়েরা দেখে আদ্র একদম ওর কাছে এসে ঘুমিয়ে আছে। মায়েরা নড়তেও পারছে না, কারণ আদ্র ওকে একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। তখনই মায়েরার খেয়াল হয় কাল রাতের কথা। কাল রাতে আদ্র অনেক জেদ করছিল মায়েরাকে জড়িয়ে ধরে ঘুমাবে। মায়েরা প্রথমে রাজি না হলেও পরে বাধ্য হয় আদ্রের কারণে। মায়েরা আলতো হাতে আদ্রের গাল স্পর্শ করে। হালকা কেঁপে ওঠে আদ্র, তবুও ঘুম ভাঙে না ওর। মায়েরা ভাবছে কাল রাতের কথা। আপনাকে বলে তো দিলাম ভালোবাসি, কিন্তু আদৌ কি এই ভালোবাসা পূর্ণতা পাওয়ার যোগ্য? মায়েরার খেয়াল হয় পূর্ণার কথা। সাথে সাথে আদ্রের গাল থেকে হাত সরিয়ে নেয় ও। আপনাকে ভালোবাসতে পারবো না আমি। আপনি আমার না। বোন হয়ে কিভাবে নিজের বোনকে ঠকাবো আমি? আমি তুর্নাকে ওয়াদা দিয়েছি আমাদের এই ভালোবাসা পূর্ণতা পাবার নয়। মায়েরা কথাগুলো ভেবে খুব সাবধানতার সাথে আদ্রের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আদ্র এখনো ঘুমে মত্ত। মায়েরা রুমে এসে দরজা আটকিয়ে কান্না করে দেয়। ও এখন মনে প্রাণে দোয়া করছে যে আদ্র যাতে কাল রাতের কথা মনে না থাকে। সকাল 8টার দিকে ঘুম ভেঙে যায় আদ্রের। ঘুম থেকে ওঠা মাত্রই মাথা চেপে ধরেও বেশ মাথা ধরেছে ওর। আদ্র বেডসাইড টেবিলের দিকে তাকিয়ে দেখে তেঁতুলের পানি। ও চট করে উঠে গ্লাসটা হাতে নেয়। পানিটা খাওয়ার পর মাথা ব্যথা অনেকটাই কমেছে ওর। আদ্র নিজের দিকে তাকিয়ে দেখে ও একটা ব্ল্যাক টি শার্ট পরা, ব্রু কুচকায়ও। আমি তো জ্যাকেট পরা ছিলাম, ড্রেস চেঞ্জ করলো কে? আর আমার টি শার্ট থেকে লেডিস পারফিউমের স্মেল আসছে কেন? রাতে কি রুমে কেউ এসেছিল? আদ্র নিজের মাথা চেপে ধরে মনে করার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য। রেডি হয়ে নিচে নেমে আসে আদ্র। আদ্রের চোখ এখন মায়েরাকে খুঁজছে, কিন্তু কোথাও ওর দেখা পেল না ও। শিট, আপু আমি বেরোচ্ছি বলেই দৌড়ে বাইরে চলে যায় আদ্র। বাইক নিয়ে বাসার টং দোকানের দাঁড়িয়ে আছে আয়ান। কারণ একটাই, জান্নাতের সাথে দেখা করা। জান্নাত হচ্ছে আয়ানের একমাত্র ভালোবাসার মানুষ। সেদিন ছাদে বলা কথাটাও জান্নাতকে উদ্দেশ্য করেই বলেছিল। জান্নাতদের বাসা আর আয়ানদের বাসা একদম অ্যাটাচ করা। জান্নাত কখনোই আয়ানকে পছন্দ করে না, এমনকি পছন্দ তো দূর, জান্নাত আয়ানকে দেখলেই কেন যেন রেগে যায়। কারণটা অজানা আয়ানের কাছে। প্রায় 10 বছর ধরে জান্নাতের পেছনে ঘুরছে আয়ান, কিন্তু আজ পর্যন্ত কোনো লাভ হয়নি। আয়ান জান্নাতের কথা ভাবছিল। ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল জান্নাত কলেজের উদ্দেশ্যে। জান্নাতকে দেখা মাত্রই আয়ান মুচকি হাসে, কিন্তু আয়ানের হাসি মুখে বেশিক্ষণ টিকল না। কয়েকজন ছেলে এসে আয়ানের মাথায় রড দিয়ে বাড়ি মারে। রাস্তায় লুটিয়ে পড়েও পুরো রাস্তায় আয়ানের রক্ত গড়াগড়ি খাচ্ছে। আয়ান জান্নাতের দিকে তাকিয়ে দেখে জান্নাত বিশ্বজয়ী হাসি দিচ্ছে। আয়ান বুঝতে পারে কাজটা জান্নাতই ঘটিয়েছে। আয়ান অজ্ঞান হওয়ার আগে বিড়বিড় করে বলে, বুঝবে একদিন আমার শূন্যতা, যেদিন থাকবো না আমি তোমার কাছে।
আজ হাসছো, সেদিন কাঁদবে। হ্যাঁ, আমার জন্যই কাঁদবে সেদিন। হয়তো দেরি হবে একটু, কিন্তু তাতে কি, আমার ভালোবাসা তো একটু হলেও সার্থক হবে। কথাগুলো বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আজীবনের মতো চুপ হয়ে যায় ও। মেঘের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। ডক্টররা প্রায় আশা ছেড়ে দিয়েছে বলা চলে। মেঘের ব্রেন অপারেশন করা হলেও বাঁচতে পারে, কিন্তু মেঘের অবস্থা এতটাই খারাপ যে মেঘকে ইঞ্জেকশন দিতে হলেও 10 বার ভাবতে হয়। সেখানে অপারেশন করাটা বেশ কঠিন। মেঘের পাশে বসেছিল মেঘলা। চোখে ওর মেঘকে হারানোর তীব্র ভয়। মেঘ অনেক কষ্ট করে মেঘলাকে বলে, আপু প্লিজ ডক্টরকে বলো না আমাকে আর কয়েক মাস বাঁচিয়ে রাখতে। আমি আমার বাচ্চাকে দেখে মরতে চাই, প্লিজ আপু। মেঘলা কি বলবে জানা নেই। ও ঠোঁট কামড়ে কান্না করেই যাচ্ছে। মায়েরা কলেজে এসে আশেপাশে ঘুরে দেখছে। তখনই কেউ পেছন থেকে ওর চোখ আঁকড়ে ধরে। মায়েরা হকচকিয়ে ওঠে, কিন্তু পরক্ষণেই ও মুচকি হাসি দিয়ে বলে, আয়না তুই। আয়না মায়েরার চোখ ছেড়ে ওর সামনে এসে মন খারাপ করে দাঁড়ায়। আয়না বলে, প্রত্যেকবার কিভাবে বুঝে যাস এটা আমি? সোলমেট যে। হুম। কবে দেশে আসলি? আজকেই। আর এই এখানেই ভর্তি হচ্ছি। মায়েরা খুশি হয়ে আয়নাকে জড়িয়ে ধরে বলে, সত্যি? হ্যাঁ। তখনই পেছন থেকে রোহান বলে ওঠে, আমাকে তো এখন চিনেই না কেউ, আমি তো রাস্তার মানুষ, তাই না? আয়না হেসে বলে, না, তুমি রাস্তার ভিখারি। পরে আয়না আর মায়েরা দুজনেই খিলখিল করে হেসে দেয়। মায়েরা হাসি থামিয়ে বলে, কেমন আছো ভাইয়া? কেমন আর থাকবো বলো, তোমার ফ্রেন্ড তো আমার জীবনটাকে পুরো নরক বানিয়ে ফেলেছে। আয়না রেগে বলে, কি বললে? ওরা কথা বলছিল, তখনই আদ্র আসে। আদ্র এসে রোহানের সাথে হাক করে কথা মায়েরার আদ্রকে দেখে কিছুটা চমকে যায়। আর আদ্র মায়েরার দিকে তাকিয়ে রহস্যময় বাঁকা হাসি দেয়। ওরা কথা বলছিল, তখনই আদ্র আসে। আদ্র এসে রোহানের সাথে হাক করে কথা মায়েরার আদ্রকে দেখে কিছুটা চমকে যায়। আর আদ্র মায়েরার দিকে তাকিয়ে রহস্যময় বাঁকা হাসি দেয়। আয়নের হাত ধরে একাধারে কেটে যাচ্ছে মায়েরা। অতিরিক্ত কাদার ফলে চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে মায়েরার। আদ্র বিরক্ত নিয়ে তাকিয়ে আছে মায়েরার দিকে। ওর মতে ডাক্তার তো বলেছেই যে আয়ান ঠিক হয়ে যাবে, তারপরেও এত কাদার কারণ খুঁজে পাচ্ছে না আদ্র। আদ্র মায়েরার কাছে এসে বলে, মায়েরা কান্না বন্ধ করো, ডাক্তার তো বলেছেই আয়ান ঠিক হয়ে যাবে, তারপরও এত কান্না করার কি আছে? মায়েরা আমি তোকে থামতে বলেছি। মায়েরা কান্না না থামিয়ে নিজের মতো করে কেঁদেই যাচ্ছে। আদ্র রেগে মায়েরার হাত ধরে টান দিয়ে কেবিন থেকে বাহিরে নিয়ে যায়। বাহিরে আসা মাত্রই দেখে ওদের বাড়ির সবাই অস্থির হয়ে দৌড়ে আসছে। আদ্র ওনাদের দিকে তাকিয়ে বললেন, ভিতরে যান, আমি আসছি। বলে মায়েরাকে টানতে টানতে নিয়ে যায়। মায়েরা কিছু বলতে পারছে না। ও এখনো আয়নের অ্যাক্সিডেন্টের শক কাটিয়ে উঠতে পারেনি। আদ্র আর মায়েরার দিকে অবাক চোখে তাকিয়ে আছে মায়েরার বাবা। তিনি বললেন, আদ্র মায়েরাকে এভাবে টেনে কই নিয়ে যাচ্ছে? আদ্রিতা আমতা আমতা করে বলে, আরে চাচু, ওইটা ওদের ব্যাপার, ওদের ওপরই ছেড়ে দাও। মায়েরার বাবা ব্রু কুচকে বলে, ওদের ব্যাপার মানে? চাচু ছাড়ো তো, এখন আয়ানকে দেখতে চলো। আদ্রিতা মায়েরার ভূ ভাং বুঝিয়ে আয়নাকে দেখতে নিয়ে যায়। আয়নের মাথার ক্ষতটা অতটা গভীর নয়, তাই ও এই যাত্রায় বেঁচে যায়। আপাতত ওকে অজ্ঞান করে রাখা হয়েছে। আদ্র মায়েরাকে হসপিটালের ছাদে নিয়ে এসে রেলিংয়ের সাথে চেপে ধরে। আদ্র রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে আছে মায়েরার দিকে, কিন্তু আজ কেন যেন মায়েরা এই দৃষ্টিকে ভয় পাচ্ছে না। নিজের ভাইয়ের চিন্তায় বিভোর। আদ্র মায়েরাকে ক্রোধান্বিত স্বরে ধমক দিয়ে বলে, প্রবলেম কি তোর? কান্না থামাতে বলেছি শুনিস না? কথার অবদ্ধ হতে বেশ ভালো লাগে না তোর? আদ্রের ক্রোধান্বিত স্বর শুনে মায়েরাকে কাঁপতে বাধ্য করে। ও এতক্ষণ মাথা নিচু করেছিল, এবার ধীরে ধীরে মাথা উঁচু করে আদ্রের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। মায়েরার এমন দৃষ্টিতে আদ্রের বুকে ঝড় বয়ে যায়। মায়েরার গাল ঠোঁট সহ পুরো মুখ লাল গোলাপি বর্ণ ধারণ করেছে। আদ্র এক দৃষ্টিতে মায়েরার ঠোঁটের দিকে নিঃস্বার্থভাবে তাকিয়ে আছে। বেশ টানছে ওকে মায়েরার গোলাপি ঠোঁট জোড়া। আদ্রের দৃষ্টি বুঝতে পেরে মায়েরা ওর বাম হাত দিয়ে আদ্রের বুক স্পর্শ করে নিজের থেকে হালকা দূরে সরিয়ে দেয়। মায়েরার স্পর্শে আদ্রের হুঁশ ফিরে। ও মায়েরার থেকে নজর সরিয়ে অন্যদিকে তাকায়, না হলে নিজেকে সামলাতে পারবে না শিওর। আদ্র বাহিরের দিকে দৃষ্টি নিয়ে মায়েরার উদ্দেশ্যে বলে, কেঁদে নিজের চোখের পানি অপচয় করার কোনো লজিকই দেখছি না আমি। তুই কাঁদলে তো আর আয়ান সুস্থ হয়ে উঠবে না, তাই না? আর তাছাড়া ডাক্তার তো বলেছেই যে আয়ান ঠিক হয়ে যাবে।
মায়রা কান্না থামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মায়রার কান্নার কারণ আয়ান না, শুধু অন্য কারণ আছে, তা তো আর আদ্র জানে না। আদ্র আবার বলল, তুর্না এসেছে শুনলাম। মায়রার বুক ধক করে ওঠে। মায়রার কান্নার অন্য একটি কারণ হচ্ছে তুর্না। আজ দুপুরের দিকেই তুর্নার ফ্যামিলি দেশে এসেছে। খবরটা জানা মাত্রই মায়রার মন ছটফট করতে থাকে। মায়রা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আদ্র বাহির থেকে দৃষ্টি সরিয়ে মায়রার দিকে তাকায়। রুযুগল কুচকায়িত আদ্রের। অন্ধকারে মায়রা স্পষ্ট আদ্রের মুখে বিরক্তির ছাপ বুঝতে পারছে, কিন্তু কারণটা জানা নেই। মায়রা মনে মনে নিজেকে প্রশ্ন করে, তুর্নার কথাতে আদ্র বিরক্ত কেন হলো? আদ্র বিরক্তি স্বরে বলে, প্রচুর জ্বালাই মেয়েটা। ওইটা মেয়ে নাকি সুপার গ্লু কে জানে, সব সময় আঠার মতো চিপকে থাকে, বিরক্তিকর একটা। আদ্রের কথায় মায়রা হাসে, মন খুলে হাসে। আদ্রের কথায় যতটা মজা পেয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে এই ভেবে যে আদ্র ভাইয়াও তাহলে মায়রাকে ভালোবাসে না। শত কষ্টের মাঝেও একটু হলেও শান্তি অনুভব করে মায়রা, কিন্তু এই শান্তিটুকু হয়তো বেশিক্ষণ টিকবে না ওর কপালে। মায়রার হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে আদ্র। চোখের পলক পড়ছেই না ওর। চোখের পলক পড়লে যেন মায়রা হারিয়ে যাবে, তার ভয়ে চোখের পলকও ফেলছে না ও। আদ্রের উইকনেস হচ্ছে মায়রার হাসি। মায়রা যদি মুচকি হেসে ওর কাছে কোনো আবদার করে তাহলে সেটা ফেরানোর সাধ্য আদ্রের নেই। আদ্র অন্য মানুষকে হয়ে মায়রার হাসির দিকে তাকিয়ে বলে, তোর হাসিটা অনেক সুন্দর, এমনভাবে আর হাসিস না, তাহলে আমাকে অকালেই ওপরে টিকিট কাটতে হবে। আদ্রের কথাটা শোনা মাত্রই মায়রার হাসা বন্ধ হয়ে যায়। সাথে সাথেই ওর গাল দুটো লাল বর্ণ ধারণ করে। মায়রার এটা ছোটবেলার স্বভাব। কেউ ওর একটু প্রশংসা করলেই ও লজ্জায় কুকড়ে যায়। মায়রা মাথা নিচু করে আঙুল মোচড়াতে থাকে। মায়রার লাল গালগুলো দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আদ্র। ও মায়রার সামনে গিয়ে ওর গাল দুটো নিজ হাতে ধরে দুই গালে দুটো কামড় দিয়ে চুমু দেয়। তারপর সাথে সাথে মায়রার থেকে দূরে সরে যায়। আদ্রের এহেন কাণ্ডে মায়রা অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। মাইশার প্রেগনেন্সির আজ 4 মাস সম্পূর্ণ হলো, তাই আজকে আবার নতুন করে চেক আপ করাতে এসেছে ও। মাইশা ডাক্তারের কাছে বসে আছে। ডাক্তার ওকে দেখা মাত্রই জিজ্ঞেস করে, আরে মাইশা যে, তা মেঘের কি অবস্থা? দেশে এসেছে নাকি? মানে? মেঘের তো ব্রেন টিউমার ছিল, আমার কাছেই চিকিৎসা করাচ্ছিল, কিন্তু ওর অবস্থা বেশ খারাপ ছিল, তাই বিদেশ নিতে বলেছিলাম। ডাক্তারের কথা শুনে অজ্ঞান হয়ে যায় মাইশা। হসপিটালের ছাদে চুপচাপ দাঁড়িয়ে আছে মায়রা। আদ্র ফোনে কথা বলায় ব্যস্ত। মায়রা রেলিংয়ের ধারে দাঁড়িয়ে ঢাকার ব্যস্ত নগরী দেখছে। হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে আদ্র তাড়াতাড়ি ফোনে কথা বলে মায়রার কাছে এগিয়ে যায়। আদ্র মায়রার কাছে গিয়ে দেখে মায়রা পুরো ভিজে গেছে, শীতে কাঁপছেও। আদ্র মায়রার কাছে এগিয়ে বলে, চল সাইডে দাঁড়াই, এই অবস্থাতে নিচে যাওয়া যাবে না। মায়রা আর আদ্র ছাদের এক সাইডে এসে দাঁড়ায়। শীতে প্রচন্ড কাঁপছে মায়রা। আদ্র মায়রার পেছনে গিয়ে ওকে জড়িয়ে ধরে। আদ্র মায়রাকে পেছন থেকে জড়িয়ে ধরার পর মায়রা শিউরে ওঠে। সারা শরীর অদ্ভুতভাবে কেঁপে ওঠে মায়রার কাঁপুনির কারণে আদ্র মায়রাকে আরেকটু জোরে জড়িয়ে ধরে। আদ্র মায়রার কাছে গিয়ে বলে, বেশি ঠান্ডা লাগছে? আদ্রের এমন শীতল কণ্ঠ শুনে আরেক দফা কেঁপে ওঠে মায়রা। ও মাথা নিচু করে বলে, নিচে চলুন প্লিজ। আদ্র মায়রাকে ছেড়ে দেয়। তারপর নিজের পরনের শার্টটা খুলে মায়রাকে পরিয়ে দেয়। আদ্রের শরীরে এখন শুধুমাত্র একটা পাতলা গ্রে কালারের টি শার্ট আছে। আদ্র মায়রাকে শার্টটা পরিয়ে দিয়ে বলে, এখন চল। মায়রা ইতস্তত বোধ করলে বলে, আপনার ঠান্ডা লাগছে না? মায়রার প্রশ্ন শুনে আদ্র স্মিত হাসে। চল। মায়রা হাফ ছেড়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। জান্নাত নিজের রুমে অস্থিরভাবে পায়চারি করছে। ওর অস্থিরতার একটাই কারণ, আর সেটা হচ্ছে আয়ান। কিন্তু আয়ান জান্নাত ভেবে পাচ্ছে না কেন ও আয়ানকে নিয়ে এত চিন্তিত। ও তো নিজেই চেয়েছিল যে আয়ান মারা যাক, তাহলে এখন কেন আয়ানের জন্য খারাপ লাগছে? জান্নাত কথাগুলো ভাবছিল, তখনই ওর আম্মু ওর রুমে প্রবেশ করে। তিনি জান্নাতের উদ্দেশ্যে বলেন, এভাবে পায়চারি করছিস কেন জান্নাত? জান্নাত মায়ের দিকে অপরাধমূলক দৃষ্টিতে তাকায়। জান্নাতের আম্মু জান্নাতের এমন দৃষ্টিতে কিছুটা চিন্তিত হয়। জান্নাতের আম্মু চিন্তিত সুরে বলেন, কি হয়েছে জান্নাত? তোকে এমন দেখাচ্ছে কেন? ঠিক আছিস তুই? কিছু কি হয়েছে? জান্নাত মায়ের হাত ধরে বেডে বসিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে।
জান্নাত হাত দিয়ে ওর আম্মুকে ইশারা করে বলে মাথায় বিলি কেটে দিতে। জান্নাতের আম্মু তাই করে। জান্নাত এবার মুখ খুলে বলে, ও বলে, আচ্ছা আম্মু, নিজের ভালোর জন্য কোনো খারাপ কাজ করলে কি খুব বেশি ক্ষতি হয়? মেয়ের এমন প্রশ্নে জান্নাতের আম্মু কিছুটা চমকায়। তিনি বলেন, নিজের ভালোর জন্য কোনো খারাপ কাজ করা ঠিক না মা, তাহলে এটা স্বার্থপরতার পরিচয় বহন করে। যদি পারো তাহলে ব্যাপারটা সংশোধন করার চেষ্টা করো, কিন্তু খারাপ কাজ করা ঠিক না। কারণ তুমি যে খারাপ কাজটা করবে সেটা হয়তো তোমাকে কোনো না কোনো সময় অনুশোচনা জাগাবে, তোমার খারাপ লাগা কাজ করবে। জান্নাত এতক্ষণ মন দিয়ে মায়ের কথাগুলো শুনছিল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওর। আসলে ও প্রচন্ড অনুশোচনা কাজ করছে ওর ভেতরে ভেতরে, ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে ও। জান্নাত হঠাৎই ডুকরে কেঁদে ওঠে। মেয়ের হঠাৎ কান্না করাতে ভরকে যায় জোহরা বেগম, জান্নাতের মায়ের নাম। জোহরা বেগম অস্থির হয়ে জান্নাতকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? জান্নাত কেঁদে কেঁদে বলে, আম্মু, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি করেছিস বল আমাকে। জান্নাত ওর আম্মুকে সব খুলে বলে। সব কিছু শোনার পর জোহরা বেগম জান্নাতের গালে জোরে একটা থাপ্পড় মারে। থাপ্পড়ের শব্দ শুনে পাশের রুম থেকে জান্নাতের বাবা দৌড়ে আসে। তিনি এসে জান্নাতকে আগলে নিয়ে জোহরা বেগম রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে বলে, জান্নাত মায়ের রাগী কণ্ঠস্বর শুনে জোরে কান্না করে দেয়। মায়েরা আর আদ্র নিচে নামা মাত্রই কোথা থেকে যেন তূর্ণা দৌড়ে এসে আদ্রকে জড়িয়ে ধরে। কই ছিল আদ্র? আই মিস ইউ সো মাচ। মায়েরা আর আদ্র দুজনেই অবাক তূর্ণাকে এই সময় এখানে দেখে। তার থেকেও বেশি অবাক তূর্ণার ড্রেস আপ দেখে। তূর্ণার পরনে একটা 3/4 প্যান্ট আর খুব ছোট একটা স্লিভলেস শার্ট। তার থেকেও বড় কথা, শার্টের প্রথম 2টা বোতাম খোলা। আদ্র বিরক্ত হয়ে তূর্ণার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আদ্র তূর্ণাকে একটা ধমক দিয়ে বলে, এসব কি তোর না? পাবলিক প্লেসে এইভাবে জড়িয়ে ধরছিস কেন? মাথায়। আদ্র সম্পূর্ণ কথা শেষ করার আগেই তূর্ণার ড্রেস আপ দেখে লজ্জায় মাথা নামিয়ে নেয়। আদ্রের রাগও লাগছে বেশ, কিন্তু হসপিটালে সিন ক্রিয়েট করা ঠিক হবে না ভেবে চুপ আছে। তূর্ণা ঢং করে বলে, কি হলো জান, কথা বলছো না কেন? আর তুমি মাথা নিচু করে আছো কেন? আদ্রের ইচ্ছে করছে তূর্ণাকে একটা থাপ্পড় মারতে, কিন্তু ও এটা করতে পারছে না, কারণ এটা পাবলিক প্লেস। এখানে তূর্ণাকে জোরে একটা ধমক দিলেও মানুষ জড়ো হয়ে ভিডিও করা শুরু করবে। আদ্র মায়েরার দিকে তাকিয়ে বলে, ওকে বলে দিস ড্রেস চেঞ্জ করতে। কথাটা বলে সেখান থেকে হনহনিয়ে চলে যায় আদ্র। মায়েরা আদ্রের যাওয়ার দিকে তাকিয়ে বড় করে একটা নিঃশ্বাস ফেলে। আদ্রকে আর কিছুক্ষণ তূর্ণার পাশে দেখলে ও দম বন্ধ মৃত্যুবরণ করত নিশ্চিত। তূর্ণা মায়েরাকে বলে, আদ্র আমাকে দেখলই না, কত কষ্ট করে পার্লার থেকে সেজে এসেছিলাম। ধ্যাত। মায়েরা হাসলো, মনে মনে হাসলো, কারণ তূর্ণার সামনে হাসলে নিশ্চিত মেয়েটা ওর 12টা বাজাবে। তূর্ণা মায়েরার দিকে ব্রু কুচকে তাকায়। ও বলে, তোর শরীরে আদ্রর শার্ট কেন? তূর্ণার প্রশ্ন শুনে মায়েরা থতমত খেয়ে যায়। মায়েরা চোখ বন্ধ করে নিজেকে সামলে বলে, আসলে বাহিরে বৃষ্টি হচ্ছিল, তখন আমি পুরো ভিজে গিয়েছিলাম, তাই। এই সামান্য কারণে আদ্র তোকে নিষ্পরণের শার্ট দিয়ে দিল? কই, আমি যখন বিডিতে ছিলাম তখন তো আমাকে কোনো শার্ট দিল না। এইটা তোদের ব্যাপার, আমি কিভাবে বলবো? তূর্ণা হঠাৎই কেন যেন রেগে যায়। ও রেগে বলে, আমার উডবি হাজব্যান্ড শার্ট তোর শরীরে থাকার কোনো অধিকারই নেই। বলেই টান দিয়ে আদ্রের শার্টটা মায়েরার থেকে নিতে যাবে, তখনই আদ্র এসে তূর্ণার হাত ধরে। আদ্র তূর্ণার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, ডোন্ট ডু দিস। আদ্রের চোখ গরম দেখে তূর্ণা ভয়ে চোখ নামিয়ে নেয়, কারণ আপাতত আদ্রকে বেশ ভয়ঙ্কর লাগছে। আদ্র যখন মায়েরার থেকে নিজের ফোন নিতে এসেছিল তখন মায়েরা আর তূর্ণার ফোনালাপ শুনে ফেলে। আর যখন তূর্ণার শার্টটা নিতে যাচ্ছিল তখন কেন জানি আদ্রের রাগ চরম পর্যায়ে চলে যায়। আদ্র মায়েরার হাত ধরে বাহিরে নিয়ে যায়, আর যাওয়ার আগে তূর্ণাকে একটা থাপ্পড় মেরে যায়। তূর্ণা গালে হাত দিয়ে আদ্র আর মায়েরার যাওয়া দেখছে। তূর্ণা এখনো শোকে আছে। ও বুঝতে পারছে না আদ্র ওকে থাপ্পড় কেন মারলো। মায়েরার জন্য আদ্র আমাকে থাপ্পড় মারলো। আমি আর যাই হোক মায়েরাকে বাঁচতে দিতে পারবো না। আদ্র গাড়িতে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে। বেশ গরম লাগছে ওর, বেশ রাগ লাগছে ওর তূর্ণার উপর। ইচ্ছে করছে তূর্ণাকে মেরে ফেলতে। মায়েরা আদ্রের দিকে তাকিয়ে দেখে আদ্রের চোখগুলো বেশ লাল হয়ে আছে, যেন এক্ষুনি রক্ত পড়া শুরু করবে। মায়েরা চিন্তিত হয়ে আদ্রকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? আদ্র গম্ভীর কণ্ঠে বলে, না। কেন? আদ্র মায়েরার কাছে একটু এগিয়ে এসে বলে, তোর জন্য। আমার জন্য মানে?
তুর্না যখন তোর থেকে শার্ট নিচ্ছিল তখন কোনো প্রতিবাদ করলি না কেন? সে অধিকার আমার নাই, তোরনার অধিকার ছিল, তাইও নিয়েছে। মানে? বাসার কারো থেকে জেনে নেবেন। অধিকারের কথায় কিছুটা অবাক হয় আদ্র ও ব্রুকুচকে বলে। কথাটা বলার পরপরই গাড়ি থেকে নেমে একটা রিক্সা ঠিক করে চলে যায় মায়েরা। মায়েরার চোখে পানি স্পষ্ট, যা আদ্রের চোখ এড়ায়নি। আদ্র বেশ অবাক, কি এমন অধিকারের কথা বলল মায়েরা, তা ভাবতে ভাবতে শেষ আদ্র। মায়েরা রিক্সায় বসে একাধারে কেঁদে যাচ্ছে। কেন কাঁদছে তার কারণ জানা নেই ওর, কিন্তু আপাতত ওর কান্না করলে মন শান্ত হবে না, এটা শিওর। হঠাৎ মায়েরার ফোনে কল আসে। মায়েরা ফোন রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে মায়েরার আম্মু মায়েরাকে বলে, মায়েরা কই তুই? আম্মু আমি বাসায় চলে এসেছি। ও আচ্ছা, আমরাও একটু পর আসছি আয়ানকে নিয়ে। মায়েরা জলদি করে ফোন কেটে দেয়। আদ্র পুলিশ স্টেশনে পৌঁছে চুপচাপ মন মরা হয়ে বসে আছে। তখনই রোহিত এসে আদ্রকে বলে। আদ্র ব্রু কুচকায় রোহিতের কথায়। ও বলে, মানে? রোহিতের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকেও। তারপর হঠাৎ চেয়ার থেকে উঠে রোহিতকে জড়িয়ে ধরে বলে, এই প্রথম কোনো কাজের কথা বললি? আমি সবসময় কাজের কথাই বলি। আচ্ছা শোন, প্রপোজ করার জন্য যা যা লাগে সব ঠিক করে ফেল। আজকে ওকে প্রপোজ করব, দেন রাজি হলে তো ভালো, না হলে জোর করে বিয়ে করতে হবে। আচ্ছা। আয়ানকে বাসায় আনা হয়েছে। ও পুরোপুরি সুস্থ না হলেও সুস্থ বলা চলে। আয়ানকে দেখতে জান্নাতের বাবা মা দুজনেই এসেছে। জান্নাতের বাবা মাকে আসতে দেখে সবাই বেশ অবাক, কারণ জান্নাত পরিবারের কেউই কখনো আয়ানদের সাথে কথা বলে না। আজ হঠাৎ আয়ানকে দেখতে আসাতে তারা ব্যাপারটা ঠিক হজম করতে পারছে না। তারপরেও মুখে সৌজন্যতার হাসি ফুটিয়ে তাদের সাথে কথা বলে। মায়েরা চুপচাপ ছাদে দাঁড়িয়ে আছে। চারপাশে অন্ধকার নেমে এসেছে। কিছুক্ষণ পরই সন্ধ্যা হবে, তাই মায়েরার মনটা বেশ খারাপ। ছাদে আসার আগে যখন বড় মার রুম ক্রস করে আসছিল তখন তাদের কথোপকথন শুনতে পায়। তারা আদ্রের বিয়ে নিয়ে কথা বলছিল। তারা চায় আর অল্প কয়েকদিনের মধ্যেই আদ্র আর তুর্নার বিয়েটা হয়ে যায়। কথাগুলো শোনার পর মায়েরার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। তাই তো এই ভর সন্ধ্যাবেলা ছাদে আসে। মায়েরা বাহিরের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়েছিল। তখন আদ্রিতা ওর ঘাড়ে হাত রেখে বলে, এই ভর সন্ধ্যাবেলা ছাদে কি করছিস মায়েরা? আদ্রিতার কণ্ঠস্বর শুনে মায়েরা পিছে ঘুরে তাকায়। মায়েরা মলিন হাসে আদ্রিতাকে দেখে। মলিন হাসলি যে, মন খারাপ নাকি? ভাইয়ের জন্য। আরে আয়নের জন্য মন খারাপ করার কি আছে? ডাক্তার বললো তো আয়ন ঠিক হয়ে যাবে। আদ্রিতার ফোনে কল আসাতে ও পাশে চলে যায় কথা বলতে। কথা বলা শেষ হলে আদ্রিতা এসে মায়েরাকে বলে, মায়ু নিচে চল জলদি। কেন আপু, কোনো দরকার? অনেক দরকার, জলদি চল। আদ্রিতা জলদি করে মায়েরাকে নিচে নিয়ে যায়। নিচে নামার পর আদ্রিতা মায়েরাকে নিজের রুমে এনে কাবার্ড থেকে ড্রেস এনে মায়েরার হাতে দেয়। মায়েরা তা দেখে ব্রু কুচকায়। আপু ড্রেস দিচ্ছ কেন? আদ্র তোকে আমাদের বাংলোটায় যেতে বলেছে আর্জেন্টলি। কেন? সেটা তো আমাকেও বলেনি, শুধু বলেছে তোকে সুন্দর করে রেডি করে পাঠিয়ে দিতে। মায়েরার মন খারাপ বলে। তুই তো জানিস আদ্র কেমন, ওর কথার অমান্য করলে কি হবে তা তো জানিসই। মায়েরা শুকনো ঢোক গিলে বলে, মায়েরা ড্রেসগুলো নিয়ে তৈরি হতে চলে যায়। ড্রেস পরে আসার পর আদ্রিতা বেশ সুন্দর করে সাজিয়ে দেয় মায়েরাকে। মায়েরার বিরক্তি লাগছে, কিন্তু তাও ও চুপ আছে, কারণ ও জানে আদ্রের কথা অমান্য করলে আদ্র কি করতে পারে। আদ্রিতা মায়েরাকে রেডি করে আদ্রের পাঠানো গাড়িতে যেতে বলে। মায়েরার মনে মনে বেশ ভয় হচ্ছে। ওর কেন যেন মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। বাংলো বাড়িতে এসে গাড়ি থামতেই মায়েরার বুকে ধুকপুকানিটা যেন 4 গুণ হয়ে যায়। মায়েরা ড্রেস ধরে আস্তে আস্তে সামনে আগায়। দরজার কাছে আসতেই গোলাপি পাপড়ির বর্ষণ হয় মায়েরার উপর। অনেকটা অবাক আর প্রশ্ন নিয়ে সামনে আগায় মায়েরা। কিছুটা সামনে যেতেই একটা লোক এসে মায়েরাকে বলে, ম্যাম স্যার সেকেন্ড ফ্লোরে আছে। মায়েরা লোকটির কথা মতো সেকেন্ড ফ্লোরে যায়। সেকেন্ড ফ্লোরে যাওয়া মাত্রই মায়েরার চক্ষু চরক গাছে। সেকেন্ড ফ্লোরের চারদিকে লাভ শেপ বেলুন আর গোলাপের পাপড়ির ছড়াছড়ি। অনেক সুন্দর করে সাজানো হয়েছে সেকেন্ড ফ্লোরটাকে। মায়েরা জামা ছেড়ে দিয়ে সামনে এগোয়। সামনে এগোনো মাত্রই পেছন থেকে আদ্র এসে মায়েরাকে জড়িয়ে ধরে মায়েরার কাছে নিজের থুতনি রেখে বলে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জান। আদ্রের হিসিয়ে কথাগুলো শুনে কেঁপে ওঠে মায়েরা। আদ্র মায়েরাকে ছেড়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে বলে,
ছোট থেকে তোর বাচ্চামোগুলোর প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল আমার। ছোট সময় যখন পুতুলের জন্য কান্না করতি তখন ইচ্ছে করতো দুনিয়ার সব পুতুল তোর সামনে হাজির করতে। আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারলাম তোকে আমি ভালোবাসি, অতিরিক্ত চাই। দিবি আমাকে একটা সুযোগ? বিশ্বাস কর, কখনো তোকে নিরাশ করব না। মা যেমন তার সন্তানকে আগলে রাখে যে কোনো পরিস্থিতি থেকে, তেমনি তোকে আগলে রাখবো। একটু ভালোবাসবি আমাকে? কথাগুলো বলে অসহায় চোখে তাকিয়ে আছে মায়রার দিকে আদ্র, ওর উত্তরের আশায়। মায়রা স্তব্ধ হয়ে যায়। মায়রা চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে আদ্রকে বলে, আমি আপনাকে। আদ্র মায়রার দিকে অসহায় চাহনি দিয়ে তাকিয়ে আছে ওর উত্তরের আশায়। আদ্রের চাহনি দেখে কষ্ট পেলেও মায়রার কিছু করার নেই। মায়রা একটা লম্বা শ্বাস নিয়ে আদ্রকে বলে, আমি আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে কোনোদিন ভালোবাসা সম্ভব। আমি অন্য কাউকে ভালোবাসি, তার সাথে আমার 2 বছরের রিলেশন। এমনকি ছেলেটা আপনার থেকেও অনেক বেশি হ্যান্ডসাম। একদমে কথাগুলো বলে মায়রা মাথা উঁচু করে দেখে আদ্রের লাল টকটকে চোখ থেকে পানি পড়ছে। আদ্র কাঁপছে, রাগে কাঁপছে নাকি অন্য কিছু তা জানা নেই মায়রার। মায়রার ভয় হচ্ছে খুব। মায়রা আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে। তখনই আদ্র উঠে এসে মায়রার হাত অনেক শক্ত করে ধরে। এতটাই শক্ত করে ধরেছে তার হাত এখনো ভাঙেনি, এটাই অনেক। আদ্র কর্কশ কণ্ঠে বলে, আমি জীবিত থাকতে অন্য ছেলের সাথে রিলেশন করিস? সাহস তো কম না তোর? ইচ্ছে করছে তোকে এখনই জ্যান্ত পুঁতে ফেলি। তো করুন, মানা করেছে কে? আদ্র বাঁকা হাসি দিয়ে বলে, তোকে মেরে ফেললে আমার প্রতিশোধ কিভাবে পূরণ হবে? মায়রা অনেকটা অবাক হয় আদ্রের কথায়। মায়রা নিজের কণ্ঠে অবাক সুর টেনে বলে, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? বাহ, আমাকে কষ্ট দিলি, তার শাস্তি তোকে না দেই কিভাবে? আমি অন্য ছেলের সাথে রিলেশন করি, এতে আপনার কষ্ট দেওয়ার কি আছে? আদ্রের কপালের রক ফুলে ওঠে মায়রার কথা শুনে। আরো বেশি হিংস্র হয় আদ্র। ও বলে, রিলেশন করিস 2 বছর, কিন্তু আমি তোকে ভালোবাসি আরো অনেক বছর ধরে, এবং সেটা তুই জানিস। অ্যান্ড জেনে শুনে তুই অন্য একটা ছেলের সাথে রিলেশনে গেছিস। তাহলে এটাকে ধোঁকা বলে না তো কি বলে? আমি অন্য ছেলের সাথে রিলেশন করি, এতে আপনাকে কষ্ট দেওয়ার কি হলো? কারণ তুই আমার, শুধু আমার। গট ইট? আদ্র মায়রার হাত ধরে টেনে নিচে নিয়ে যেতে থাকে। মায়রা পেছন থেকে আদ্রকে বলে, আমি আমার মতো চলবো, তাতে আপনার কি? বিয়ে করতে? মায়রা স্তব্ধ হয়ে যায় আদ্রের কথা শুনে। ওর ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আদ্র মায়রাকে ফার্স্ট ফ্লোরে এনে সোফায় ছুঁড়ে মারে, কিন্তু মায়রার কোনো রিয়্যাক্ট নেই। আদ্র নিজের ফোন বের করে কাকে যেন ফোন লাগিয়ে বলে, চলে আয়। ও মানেনি। মায়রাদের বাসার সামনে ঝোপঝাড়ে বসে আছে আদনান মাহমুদ আর তার লোকেরা। আদনান মাহমুদ বিরক্ত হয়ে বলে, শুভ, তুই শিওর তো এটাই ওই মেয়ের বাসা? জি বস, 100% শিওর। তাহলে মেয়েটা কই? এখনো দেখলাম না তো। শুভ আমতা আমতা করে বলে, বস, মনে হয় মেয়েটা বাসায় নেই। রেগে যায় আদনান মাহমুদ। তিনি রেগে শুভর গালে একটা থাপ্পড় মেরে বলে, শালা কোনো কাজের না তুই। বলে ঝোপঝাড় থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যায় সে। মুখে কাপড় বেঁধে 5 স্টার হোটেলে প্রবেশ করে তূর্ণা। বারবার আশেপাশে তাকাচ্ছে যে কেউ ওকে দেখছে কিনা। তূর্ণা খুব সাবধানতার সাথে হোটেলের 304 নাম্বার রুমে যায়। তূর্ণা 304 নাম্বার রুমের সামনে এসে বুক ভরে শ্বাস নেয়। তারপর আস্তে করে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তূর্ণা। তূর্ণা ভেতরে প্রবেশ করতেই একটা মনোমুগ্ধকর স্মেল পায়ও। গভীরভাবে নেশাক্ত এই স্মেলটার প্রতি তূর্ণা আরো ভেতরে গিয়ে একটা রুমের সামনে দাঁড়ায়ও। দরজাটা খুলে দেখে একটা ছেলে শার্টলেস হয়ে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে। ছেলেটার বডি আকর্ষণ করার মতো। তূর্ণা গিয়ে ছেলেটাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তূর্ণা বলে, কেমন আছো মিস্টার হ্যান্ডসাম? ছেলেটা ড্রিঙ্কসের গ্লাসে ঠোঁট লাগাতে লাগাতে বলে, এত দেরি হলো যে? বাড়ির সবাইকে ম্যানেজ করতে একটু দেরি হয়ে গেছে। আদ্রের কি খবর? মিশনের কতটুকু এগিয়েছে? অনেকটাই। আদ্রের বাবা মা চাইছে খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা দিয়ে দিতে। ছেলেটা ড্রিঙ্কসের গ্লাস পাশের কাচের টেবিলে রেখে তূর্ণার দিকে তাকায়। দ্যাটস গুড, খুব তাড়াতাড়ি তাহলে সুখবর পাচ্ছি। তূর্ণা হেসে বলে, ইয়া। তূর্ণা ছেলেটার কাছে গিয়ে বলে, কতদিন হয়ে গেল তীব্র, তুমি আমাকে একটু আদর করো না। তীব্র বাঁকা হেসে তূর্ণাকে বেডে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে যায়। বধূ বেশে বসে আছে মায়রা, পাশে আদ্র বসা, সাথে আরো অনেকে এসেছে আদ্র আর মায়রা বিয়ের জন্য। এমনকি আদ্রিতাও বাদ নেই।
আদ্রের কবুল বলা শেষে মায়রাকে কবুল বলতে বলা হলে ও চুপ হয়ে থাকে। মায়রার এমন চুপ থাকাটা আদ্রের সহ্য হয় না। ও রেগে মায়রাকে একটা থাপ্পড় দিয়ে বলে, কবুল বলবি নাকি আরেকটা দিব? আদ্রের থাপ্পড় খেয়ে মায়রা কান্না করে দেয়। ও অসহায় চোখে আদ্রিতার দিকে তাকায়। আদ্রিতা বলে, কবুল বলে দেবন, না হলে আরো থাপ্পড় খেতে হবে। মায়রার প্রচুর রাগ লাগছে আদ্রিতার উপর। ওর মনে হচ্ছে কই আদ্রিতা ওকে একটু হেল্প করবে, তা না সে নিজের ভাইয়ের অনৈতিক কাজে সাপোর্ট করছে। মায়রার ভাবনার মাঝে আরো একটা থাপ্পড় পড়ে ওর গালে। মায়রা আরো জোরে কান্না করে দেয়। আদ্র বলে, এসব মেলোড্রামা অফ করে জলদি কবুল বল, না হলে এখানেই তোকে মেরে কবর দিয়ে যাব। মায়রা কাপা কণ্ঠে বলে, কই নিয়ে যাচ্ছেন আমাকে? আদ্রের রাগ দ্বিগুণ বেড়ে যায়। আদ্র আর মায়রার কাহিনীর মধ্যে কাজী ফোড়ন কেটে আদ্রকে বলে। আদ্র চোখ বাঁকিয়ে বলে, বাবা, জোর করে তো বিয়ে করা ঠিক না, তুমি এটা কি করছো? আদ্র চোখ বাঁকিয়ে বলে, একদম চুপ, জ্ঞান দিতে আসবেন না। আদ্র ধমক স্বরূপ কথা শুনে কাজী বেশ ভয় পেয়ে যায়। কাজীকে ভয় পেতে দেখে রোহিত বলে, আরে চাচা, স্কুলের টিচারদের মতো জ্ঞান না দিয়ে সিন উপভোগ করুন না, শুধু শুধু ওদের ঝগড়ার ভেতর নাক গলাচ্ছেন কেন? সরি বাবা, ভুল হয়ে গেছে, ইটস ওকে চাচা। বলেই রোহিত আদ্রকে বলে, ক্যারি অন। আদ্র এবার নিজের পকেট থেকে গান বের করে নিজের মাথায় ঠেকিয়ে বলে, বল বিয়ে করবি নাকি গুলি করব? মায়েরা অনেক ভয় পেয়ে যায় আদ্রের এমন আচরণে। মায়েরা ভীত স্বরে বলে, ওটা সরান প্লিজ, আমি কবুল বলছি। আগে বল। আদ্রের কথাগুলো জলদি করে 3 বার করে কবুল বলে ফেলে। সাথে উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। বিয়ের আরো কিছু কাজ সমাপ্তি করে পুরোপুরিভাবে স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে আবদ্ধ হয় আদ্র আর মায়রার। আদ্র মায়রার কানের কাছে এসে বলে, এবার আমার প্রতিশোধ নেওয়া শুরু করব। এত কষ্ট দিব যে তুই তোর মৃত্যু কামনা করবি। বিয়ে করেছি বলে ভাববি না যে তোকে ভালোবাসবো আমি। এতটা টর্চার করব যে রিলেশন করার শাস্তি তুই হারে হারে পাবি। আদ্রের কথাগুলো শুনে কেঁপে ওঠে মায়রা। ও বুঝতে পারছে ওর জন্য বেশ বড় কোনো কিছু অপেক্ষা করছে। একটা পাতলা কম্বল জড়িয়ে তীব্রের বুকে শুয়ে আছে তূর্ণা। মুখে প্রশান্তির হাসি ওর। তূর্ণা তীব্রকে জিজ্ঞেস করে, একটা কথা জিজ্ঞেস করি? বলো। তুমি আদ্রের ক্ষতি করতে চাও কেন? ও তোমার সাথে কি করেছে? তূর্ণার প্রশ্নটা শোনার পর আদ্রের চোখগুলো লাল বর্ণ ধারণ করে। তীব্র কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে তূর্ণাকে বলে, আমার জীবন কেড়ে নিয়েছে ও। তূর্ণা অবাক হয়ে বলে, মানে? তীব্র কিছু না বলে পাশ থেকে নিজের শার্ট নিয়ে বেরিয়ে যায়। আয়নের সামনে কাচুমাচু করে বসে আছে জান্নাতের বাবা মা আর আয়ান অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে। রুমে আপাতত কেউ নেই, কারণ জান্নাতের বাবা মা আয়ানের সাথে একান্তভাবে কথা বলতে চেয়েছেন। আয়ান জান্নাতের বাবা মার উদ্দেশ্যে বলে, আঙ্কেল, আন্টি, আপনারা কি কিছু বলতে চান? জান্নাতের বাবা বলে, বাবা, আমার মেয়ে যা করেছে তার জন্য অত্যন্ত দুঃখিত। আমরা কোনোদিনও ভাবিনি যে জান্নাত এমন কিছু করতে পারে। জান্নাতের মা আকুতি স্বরে বলে, হ্যাঁ বাবা, প্লিজ জান্নাতকে মাফ করে দাও, ও বুঝতে পারেনি, ওকে আমরা বোঝাবো। আয়ান বিরক্তি নিয়ে বলে, বুঝলাম, কিন্তু আপনারা এত টেনসড কেন? আর এতবার মাপ চাওয়ার কিছু নেই। আর কিছু বলার না থাকলে আপনারা আসতে পারেন। আয়নের কথা শুনে জান্নাতের বাবা আমতা আমতা করে বলে, বাবা, আমাদের আরেকটা কথা বলার ছিল। জি বলুন। যদি তুমি রাজি থাকো তাহলে আমরা তোমার সাথে জান্নাতের সাথে বিয়ে দিতে চাই, কারণ আমরা জানি জান্নাত তোমার কাছেই প্রকৃত সুখী হবে। আয়ান ওনাদের কথা শুনে বেশ অবাক হয়। আয়ান চোখ বন্ধ করে কিছু একটা ভেবে জান্নাতের বাবা মার উদ্দেশ্যে বলে, সরি আন্টি আঙ্কেল, বাট আমি জান্নাতকে বিয়ে করতে পারবো না, কারণ জান্নাতের উপর আর বিশ্বাস নেই। কে জানে শেষে দেখা যাবে বিয়ের দিনে আমাকে মেরে ফেলে। আয়ানের কথা শুনে জান্নাতের বাবা মা মাথা নিচু করে ফেলে। আয়ান আবার বলে, মাথা নিচু করবেন না আঙ্কেল আন্টি, এটা আপনাদের মানায় না, কারণ এখানে তো আর আপনাদের দোষ নেই, দোষ আপনার মেয়ের। আর তাছাড়া আপনার মেয়ে বিগড়ে গেছে, এতে তো আর আপনাদের দোষ নেই, কারণ কোনো বাবা মাই চায় না তার সন্তান খারাপ শিক্ষা গ্রহণ করুক, অ্যান্ড আপনারাও হয়তো এটা চাননি। আয়ানের কথা শুনে জান্নাতের বাবা মার চোখে পানি চলে আসে। জান্নাতের মা যাওয়ার আগে আয়ানের মাথায় হাত বুলিয়ে বলে, তোমার চিন্তাধারা অনেক ভালো বাবা, দোয়া করি অনেক বড় হও জীবনে। আর আরেকবার আমার মেয়েটার কথা একটু ভেবে দেখো, আসি। জান্নাতের বাবা মা চলে যায়। আয়ান তাদের যাওয়ার দিকে তাকিয়ে একটা চাপা শ্বাস ফেলে। আজকে ও যেই কাজটা করেছে সেটা ঠিক কিনা ভুল তা জানা নেই ওর। জান্নাতের বাবা মা যেতেই আয়ানের মা আয়ানের কাছে এসে বলে, কি বললো তারা?
আয়ন বেডে হেলান দিয়ে চোখ বুজে বলে, মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। আয়নের মা উৎসাহ নিয়ে বলে, তুই কি বললি? না করে দিয়েছি। না করলি কেন? মেয়েটা দেখতে শুনতে তো খারাপ না, আর যথেষ্ট বড় ঘরের মেয়ে। আমার পছন্দ হয়নি তাই। আয়নের আম্মুর কেন যেন আয়নের কথাটা বিশ্বাস হলো না। তারপরেও তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, তোর পছন্দ না হলে কি আর করার, রেস্ট নে তাহলে। আয়ান ছোট করে জবাব দেয়। হুম। ডাইনিং রুমে বসেছিল আদ্রের বাবা মা আর তুর্নার মা। তারা আদ্র আর তুর্নার বিয়ের কথা বলছিল। তখনই মায়রা আর আদ্র বাসায় প্রবেশ করে। আদ্রকে দেখে আদ্রর আম্মু মুচকি হেসে বলে, আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম, কিছু কথা বলার আছে তোকে। আদ্র নিজের শার্টের হাতা গুটিয়ে বলে, আগে আমার কিছু বলার আছে। আচ্ছা বল। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদ্রি তার পাশে দাঁড়িয়ে আছে। মায়রার মুখ ফুলে বেহাল দশা। আদ্র বলে, আমি বিয়ে করেছি। কথাটা শোনা মাত্র পুরো বাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করে। সবাই অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্রের বাবা বলে, কাকে বিয়ে করেছিস তুই? আদ্র মায়রার কাছে গিয়ে মায়রার হাত ধরে সবার সামনে এনে বলে, মায়রাকে। এই কথাটা শোনার পর আরেক দফা শক খায় সবাই। সিঁড়ি দিয়ে আয়ান ফোনে কথা বলতে বলতে নামছিল। এই কথাটা শুনে ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। বলতে গেলে সবার অবস্থা বেশ খারাপ এই কথাটা শুনে। আদ্রর আম্মু বলে, বুঝলাম তুই মায়াকে বিয়ে করেছিস, কিন্তু এভাবে আমাদের সবাইকে না জানিয়ে বিয়ে করলি কেন? আমরা কি না করতাম নাকি? আদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার ইচ্ছা, এখন তোমরা আমাদের অ্যাকসেপ্ট করবে, নয়তো আমি মায়রাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। আদ্রর কথা শুনে আদ্রর বাবা বলে, বাড়ি ছাড়ার কোনো দরকার নেই, আমরা তোমাদের মেনে নিয়েছি। কি বলো আদ্রের মা? আদ্রর আম্মু মাথা নেড়ে হ্যাঁ বলে। আদ্রর আম্মু অনেক আগে থেকেই চাইতেন মায়রাকে আদ্রের বউ হিসেবে। এতদিন বলেনি ফ্যামিলির সম্পর্ক নষ্ট হবে বলে। আদ্রের আম্মু মায়রার কাছে গিয়ে মায়রার গাল ধরে উঁচু করে কপালে একটা চুমু দেয়। তিনি বলেন, আমি অনেক খুশি তুই আমার আদ্রের বউ হলি তাই। আয়ান মায়রার কাছে গিয়ে বলে, মায়রা। ভাইয়া সরি। আয়ান মায়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে হালকা হেসে বলে, কাঁদছিস কেন? আমি রাগ করিনি তো। বাসার সবাই কথা বলছে, তার ফাঁকে মায়রা নিজের রুমে চলে যায়। রাতের বেলা তুর্না নিজের রুমের জিনিসপত্র ভাঙচুর করছে। রুম রাগে গা কাঁপছে ওর। যখন থেকে তুর্না শুনতে পেরেছে যে আদ্রের সাথে মায়রার বিয়ে হয়ে গেছে, তখন থেকেই ওর অবস্থা খারাপ। তুর্না এখন ভেবে পাচ্ছে না তীব্রকে কি জবাব দেবে। তখনই তুর্নার ফোনে তীব্রের কল আসে। তুর্না ফোন রিসিভ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তীব্র আদ্রর বিয়ে হয়ে গেছে তাই না? তুর্না অবাক হয়ে তীব্রকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? কাম অন তুর্না, আমার জানার অনেক মাধ্যম আছে। তীব্র, আই এম সরি। এখন কি করব? সরি বলার কিছু নেই। ইভেন আমাদের কাজটা আরো সহজ হয়ে গেছে মায়রা আর আদ্রের বিয়ের কারণে। তুর্না তীব্রের কথার মানে বুঝতে পারে না। ও ব্রু কুচকে বলে, মানে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাটা বলে তীব্র ফোন কেটে বাঁকা হাসে। এবার বুঝবি তীব্র, কাছের কেউ দূরে সরে গেলে কেমন ফিল হয়। কয়েক মাস পর রুমের এক কোণে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে মায়রা। মায়রার প্রচুর ভয় হচ্ছে যে প্রতিদিনকার মতো আজকেও যদি মায়রাকে মারে আদ্র। এই কয়েক মাসে অনেক কিছু বদলে গেছে। মায়রা আর আদ্রের লাইফ পুরো নরকে পরিণত হয়েছে। স্পেশালি মায়রার লাইফ। মায়রার শরীরে আদ্রর মারার দাগগুলো কাল শীটে হয়ে রক্ত জমে আছে। আদ্র প্রত্যেক রাতে ড্রিঙ্ক করে এসে মায়রাকে অমানুষের মতো মারধর করে, যার কারণ জানা নেই মায়রার। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মায়রা দরজা খোলার শব্দ পায়। মায়রা আস্তে করে মাথা উঠিয়ে দেখে আদ্র দাঁড়িয়ে। ওর এক হাতে ড্রিঙ্কসের বোতল আর এক হাতে একটা লাঠি, যেটা দিয়ে প্রত্যেক দিন আদ্র মায়রাকে মারে। মায়রা ডুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণের মাঝে মায়রার আর্তনাদে আশেপাশের পরিবেশ থমথমে হয়ে যায়। একটা অন্ধকারাচ্ছন্ন বদ্ধ ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে আদ্র। এইভাবে প্রায় বেশ কয়েক মাস ধরেই অজ্ঞান হয়ে আছে ও। কিছু সময় পার হয়ে যাওয়ার পর ওই লোকটি প্রবেশ করে, যে কিনা আদ্রের মতো চেহারার প্লাস্টিক সার্জারি করে এবং আদ্রের মতো কণ্ঠস্বর আওতা করে এতদিন মায়রার উপর পশুর মতো নির্যাতন করে আসছিল। লোকটি আর কেউ নয়, সে হচ্ছে তীব্র। প্রতিশোধ নেওয়ার জন্য ও উন্মাদ পাগল হয়ে উঠেছে, যে নিজের চেহারা পাল্টাতেও একবারও ভাবেনি তীব্র। তীব্র আদ্রের সামনে গিয়ে পাশে থাকা বালতি থেকে সব পানি আদ্রের উপর ঢেলে দেয়। থরফরিয়ে উঠে বসে আদ্র। আদ্রের জ্ঞান ফেরার পর ও মাথা ধরে কিছুক্ষণ বসে থাকে। প্রচন্ড যন্ত্রণা করছে ওর মাথায়।
আদ্র আস্তে করে মাথা উঁচু করে আশেপাশের পরিবেশ ব্যাখ্যা করার চেষ্টা করে। আদ্র অতীত মনে করে। মায়েরাকে বাসায় দিয়ে আদ্র জরুরি একটা কাজে বাহিরে চলে যায়। মাঝ রাস্তায় আসার পর হঠাৎ আদ্র গাড়ি বন্ধ হয়ে যায়। আদ্র বিরক্ত হয়ে গাড়ি থেকে নামবে, তখনই কেউ ওকে শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করে। তারপর থেকে ও এখানে অজ্ঞান অবস্থায়। বর্তমান আদ্র সামনে তাকিয়ে কিছুটা ঘাবড়ে যায় নিজের মতো চেহারার অন্য কাউকে দেখে। তীব্র বেশ এনজয় করছে আদ্রের